এই, তোর সারাদিন মেয়েদের সাথে চ্যাটিং করা ছাড়া আর কি কোনো কাজ নাই রে শালা? কি করব বল ভাই, একটা গফার পাচ্ছি না তো। আব্বে শালা, তুই পাবিও না। দেখ ভাই, উপকার না করতে পারলে কারো অপকার করিস না। ও তাই, চল ভাই, তোকে একটা ফ্লেভার দিচ্ছি আজ। ওকে, কি বল। আমি সেলিমের ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলাম ও যে মেয়েটার সাথে চ্যাটিং করছে ওই মেয়েটা ওকে লিখেছে জি। আমি তো শুনেছি, আরো রিপ্লাইও দিয়েছে। আমার মনের গিটারের টং টাং শব্দ শুনতে পাচ্ছ? শালা সেলিম ভালোই ফ্লার্টিং চালিয়েছে। দেখ ওর কিভাবে সর্বনাশটা আমি করি। হুম। ভাই, যে মেয়েটার সাথে তুই চ্যাটিং করছিস ওকে মাত্র একটা কথা বললেই ইমপ্রেস হয়ে যাবে। শুধু আমি যা বলছি তাই লেখ। ভাইরে, এটা বলার সাথে সাথে সেলিম আমার উপর ঝাঁপিয়ে পড়লো আর আমার পিঠে হাত বোলাতে বোলাতে বল ভাই বল, প্লিজ ভাই বল। আমি তো জানি তুই তো ফ্লার্টিং মাস্টার, তোর কথাতে যে কেউই ইমপ্রেস হয়ে যাবে। জি, এটা ঠিক, আমি অনেক ফ্লার্টিং করি আর কিছু মেয়ে তাতে ইমপ্রেসও হয়, কিন্তু সেলিমের তো চ্যাট করা বন্ধ করতে হবে। বলে না, বন্ধু বন্ধু মানে শত্রু। দেখুন তাহলে পাঠক ভাইয়ারা, আপনারাও। হ্যাঁ ভাই, লেখ যে এই তুমি কি জানো আমার সবটাই তোমার। সাথে সাথে সেলিম টাইপিং করে সেন্ড করে দিয়ে ভাই নেক্সট। আবে শালা, ওয়েট, রিপ্লাই তো আগে আসুক। সাথে সাথে রিপ্লাই এলো আর মেয়েটা লিখেছে তা কি কি শুনি। ভাই 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 রিপ্লাই আসছে, এবার কি বলবো? লেখ যে আমার মন প্রাণ জীবন আর ওটাও শুধু তোমারই জন্যই। সেলিম আমার কথায় তাড়াতাড়ি টাইপিং করে সেন্ড করে দিল। সেলিমও ওয়ার্ডটা শুনে একটু হেসেও সেন্ড করলো। আমি একটু ফ্ল্যাট এভাবেই করি। মেয়েটা আবার রিপ্লাই দিল। কি ওটা মানে? সেলিম এবার আমার হাত ধরে ভাই ভাই, মেয়ে তো রেগে গেছে, কি রিপ্লাই দিব রে? বল যে তুমি যেটা ভাবছো সেটাই। ভাই রে, এটা যখন সেন্ড করলো তার কিছুক্ষণ পরেই আমার সেলিম ভাই ওই মেয়েটার ব্লক লিস্টের একটা অংশ জায়গা করে নিল। আমি এবার সেলিমের দিকে তাকিয়ে প্রচুর হাসছি মুখ চেপে। যদি মুখ খুলে হাসি ও আমায় মেরে বালি চাপা দিবে। সেলিম আমার দিকে একভাবে রেগে তাকিয়ে আছে। আমি অনেক কষ্টে হাসি থামিয়ে চল ভাই, তোকে চা খাইয়ে আনি। তুই আমার সাথে কোনো কথাই বলবি না শালা, তোর জন্য আমার আর এই জন্মে মিঙ্গেল হওয়া হবে না। ওরে শালা, তুমি নিজে মিঙ্গেল হবা আমাকে সিঙ্গেল রেখে, এটা তো কখনো হতে পারে না। আচ্ছা অব্র, তুই তো গল্প লিখিস, তোর সাথে কথা বলার জন্য অনেক মেয়েই তো অপেক্ষা করে, আবার তুই ফ্লার্টিং সাগরের মাস্টার। শালা, মেয়েদের তুই তো পাম দিয়ে দিয়ে পুরে ফুলিয়ে দিস। দেখ, ফ্লার্টিং করাটা আমার কাছে কোনো ব্যাপার না, আর মেয়ে পটানো। তবে নিজের মনের মতো মেয়ে পেলে নিশ্চয়ই তার সাথে রিলেশনে যাব, তাকে অনেক ভালোবাসবো। আচ্ছা তা বল, তোর কেমন মেয়ে পছন্দ? থাক না ভাই, নিজের শর্তগুলো অন্যের উপর চাপিয়ে লাভ কি? সেলিম আমার মাথায় একটা মেরে তুইও না সে একটা পোলা, যার কথার আগাগোড়া কিছুই বোঝার ক্ষমতা নেই। আব্বে শালা, চল শীতলের দোকানে একটু চায়ের কাপে চুমুক আর ঠোঁটে সিগারেটের সুহাগ নিয়ে আসি। ওকে মাম্মা। এবার শীতলের দোকানে গিয়ে বসলাম। আমরা গেলেই চা সিগারেট আমাদের হাতে তুলে দেয়, তবে সেটা ধারের খাতায় নগদ টাকা দিয়ে। হয়তো আমরা প্রতি বছরের ফেব্রুয়ারি মাসের 30 তারিখে খাই। বাঙালি একতরফা অনুভূতির চা। চায়ের কাপে চুমুক রাখতেই যেন মনে হয় কিছু টেনশন খানিক সময়ের জন্য দৌড়ে গিয়ে কোথাও বাসা বাঁধল। চলেন আমার পরিচয়টা আপনাদের দিয়েই ফেলি। আমি হলাম অব্রনীল, পড়াশোনার নাম তো গোল্লায়। আরে না, বেসিক করছি। আরো কিছু জানা লাগলে সোজা আমার প্রোফাইলে পাড়ি দেন। আর সেলিম হলো আমার মামার ছেলে। চলেন গল্পে ফেরা যাক। আমি রাস্তার ধারে দাঁড়িয়ে এক হাতে চায়ের কাপ আর এক হাতে সিগারেট ধরে দাঁড়িয়ে আছি। পাশে সেলিম আছে। আমি চারিদিকে তাকাচ্ছি আর দেখছি কেউ আসছে কিনা। ভাইরে, এক হাতে সিগারেট আর এক হাতে চা নিয়ে রাস্তার পাশেই দাঁড়িয়ে যদি আব্বু জানতে পারে আমার তো খবর আছে। হঠাৎ আমার সামনে স্কুটি নিয়ে একটা মেয়ে এসে দাঁড়ালো, কাঁধে ব্যাগ আর মাথায় হেলমেট, আর আমার দিকে হাত বাড়িয়ে একটা চিপসের প্যাকেট প্লিজ। ও ভাই, আমি তো শুনেই অবাক।
মেয়েটা কাকে বলছে? সেলিম আমার পাশে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসছে হি 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 করে। মেয়েটা আবারও, উফ প্লিজ দিন না ভাইয়া, জলদিতে আছি তো। ভাইরে, আমার ভাইয়া কথাটা শুনলে তো আমার গা পিত্তি জ্বলে যায়। আচ্ছা আপনারাই বলেন, আজকালের যে কোনো মেয়েরাই ছেলেদের দেখলেই কেন ভাইয়া বানিয়ে দেয় বুঝি না। কেন তাদের বাসায় কি ভাইয়া নাই? আর না থাকলে তাদের আম্মা আব্বুকে বলুক। আমি রাগী চোখ নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে কটাক্ষ দৃষ্টিতে তাকিয়ে, ওয়েট, তোর মজা দেখাচ্ছি ফকিন্নি। ওয়েট বাবু। উফ, তুমি এত জলদি করছো কেন বাবু? ওয়েট করো, আমি আনছি তো। সাথে সাথে মেয়েটা স্কুটি থেকে নেমে এই বাবু মানে? আর মা কি? আমার বুকে ধাক্কা দিয়ে, ওই হ্যালো, বুকে কেন হাত দিচ্ছেন? তো কি করবেন? হাত দিয়েছি তো। দেখুন, বুকে হাত দেওয়ার মাত্র আমার গার্লফ্রেন্ডের সাহস আছে, আর আপনাকে তো আমার গার্লফ্রেন্ড বানানো তো দূরের কথা, আপনি আমার বাসার কাজের বুয়াও হওয়ার চান্স পাবেন না। কি? ওই কুত্তা, তুই আমারে বাবু বললি কেন? ওই, আপনি আমাকে ভাইয়া বলেন কেন? আমার আব্বুর কি সম্পত্তির ভান্ডার আছে যে আপনাদের মতো 200 মেয়ে প্রতিদিন আমারে ভাইয়া বলবে আর তাদের আমার আব্বুর সম্পত্তি লিখে দিবে? আর যদি এতই ভাইয়া বানানোর শখ নিজের আব্বু আম্মুকে বলেন, ঠিক তারা 10 মাস 10 দিন পর আপনাকে সুখবর দিবে। ভাইরে, মেয়েটা আবার তেড়ে আমার দিকে আসছে, আর হঠাৎ মেয়েটা হেলমেটটা খুলে ফেলতেই ওরে আমার ক্রাশ রে, আমি পুরো পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। ভাই ভাই ভাই, ঠোঁটের নিচে কালো তিল আর গালে টোল গজ দাঁত। ভাইরে, সবগুলাই একসাথে এই মেয়ের তো যে কেউ দেখে ক্রাশ খাবে। মেয়েটার মায়াবী মুখটা পোড়াই রেগে লাল টকটকে হয়ে আছে। উফ, লোকটা এমন দিচ্ছে আমাকে যেন আমার হৃদয়কে ঝলসে ফেলবে এখনই। উফ, একবার শুধু ওটা হাঁক করতে চাই, তাহলে হয়তো এখন যে মনেতে আমার যে আগুন জ্বলতেছে সেটা হয়তো নিভবে। আমি এতক্ষণ ওর থেকে দূরে ছিলাম, বাট এখন ওর মায়াবীর রূপের একটু ছোঁয়া লাগাতে চাই আমার বুকের বাম পাশে। আমি আরো কাছে যেতেই ও আমার বুকে হাত দিয়ে ধাক্কা মারা শুরু করলো। ভাইরে, আমার হার্টবিট এখন খুব জোরে চলছে। আমি মেয়েটার দিকে তাকিয়ে আছি। উফ, আল্লাহ, একটা মেয়ে এতটা মায়াবী কিভাবে রে ভাই, কিভাবে? আল্লাহ কি আমাদের মতো ছেলেদের ঘুমাতে আর দেবে না? আমি নিজের অজান্তেই আমার ঘুম কেড়ে নেওয়ার পরই কি? উফ, পুরাই আগুন। কি? সরি, কিছু না। মেয়েটা এখনো আমার বুকে হাত রেখে আছে। আমি থমকে যেতেই ও হাত সরিয়ে, ইডিয়েট, বকাটে। এই বকাটে ছেলেটার মন জ্বালিয়ে যাবেন না প্লিজ। মন কেন? তোকে জ্বালিয়ে দেব, জানিস তো। আপনার মন সাগরে যদি আগুনও থাকে, আমি তাতেও ঝাঁপ দিতে রাজি। ফালতু পোলা। এটা বলে স্কুটি চালাতেই আমি ছুটে গেলাম ওই মাইয়ার কাছে। আমি এবার বাম হাতের ব্রেকটা চেপে ধরে, সরি, আমার ওভাবে রিয়েক্ট করাটা ঠিক হয়নি। হাত সরান স্কুটি থেকে। আপনাদের মতো ফালতু পোলাদের সাথে কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না, আমাকে যেতে দিন। আপনি না হয় চলে যাবেন, বাট আমার হার্টবিট তো এখনোই অফ হয়ে যাবে আমার। কেন? আপনাকে দেখার পরই যেন আমি কেমন একটা আর নতুন অক্সিজেনের সন্ধান পেয়েছি। সেই অক্সিজেন না পেলে আমি তো পুরোই মারা যাব, আর সেই অক্সিজেন হলেন আপনি। মেয়েটার হাতে আমি হালকা টাচ করে, উফ সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। সাথে সাথে মেয়েটা, আমাকে যেতে দিন। ওকে দেব, বাট অক্সিজেন পাওয়ার একটা রাস্তা করে দেন। মেয়েটা রাগ কমিয়ে মুখে হাত দিয়ে একটু মুচকি হেসে, পাগল নাকি? উফ, এতক্ষণ ছিলাম না, তবে আপনাকে দেখার পরই আমার গড়া রূপকথার রাজ্যেতে প্রবেশ করে আমি পাগল হয়ে গেছি। আপনি তো বেশ ভালো কথা বলতে পারেন। আরে, এগুলো আপনার কথা মনে হয়? এগুলো তো আমার মনের এক একটা ফিলিংস। তাই? জি, সাইড থেকে সেলিম। ফিলিংস না ছাই, সব ফ্লার্ট করার ধান্দা।
সেলিম এটা বলতেই আমি ওর দিকে একটা রাগী লুক দিলাম, আর একটা ইটের দিকে তাকিয়ে, দেখেছো তো, একেবারে ফাটিয়ে দেব তোমার মাথায়। চুপ শালা। মেয়েটা শোনার সাথে সাথে ও কি বলেছে? না 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 না, আমি তো ওকে চিনি না। পাগল ছাগল মানুষ, কথা বলতে পারে না। দেখছেন না কেমন তখন ছাগলের মতো ম্যাম করছিল। এটা শুনে সেলিম রেগে গিয়ে সোজা আমার কাছে এসে, ভাই এভাবে আর ফ্লার্ট করিস না, অলরেডি তোর 3টা গফ আছে, আর কটা বানাবি? হায় আল্লাহ, 3টা! যাক, কপালে একটাও গার্লফ্রেন্ড আজ পর্যন্ত জোটেনি। তার কপালে 3টা। ভাই, গার্লফ্রেন্ড জোটে নাই তো কি হয়েছে, এই মেয়ের কাছে এখন একটা। ফ্ল্যাটিং ব্যাচ, ছি, ফালতু। এটা বলেই মেয়েটা চলে গেল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি, আর সেলিম হাঁটছে আমাকে দেখে। আমি এবার আমার পাশে পড়ে থাকা ইটটা তুলে, তোকে আজ আমি মেরেই ফেলবো দেখ। সেলিম ভয়ে দৌড় দিল। আমি চিৎকার করে, আসিস শীতলের দোকানে, তোকে আমি হালাল করবো রে ইবলিশ শালা। একটাও গার্লফ্রেন্ড বানাতে দেয় না। পরের দিন কলেজে গেলাম। ক্লাসরুমে ঢুকতেই তো আমি পুরাই সারপ্রাইজ। শালা, ওই মেয়ে এখানে কি করে? আমি তো পড়ে পয়সা গেছি রে। এর আগে আমি কখনো ওই মাইয়ারে দেখিনি। আরে ভাই, এই ক্লাসরুমটার কোন দিকে কি থাকে আজ পর্যন্ত সেটা জেনে উঠতে পারিনি, কারণ আমি হলাম কি লাস্ট বেঞ্চের ফার্স্ট স্টুডেন্ট। এ ভাই, মেয়েটা তো আমার দিকে তাকাচ্ছে। আমি মুখ লুকানোর চেষ্টা করলাম। মেয়েটা খুব রাগী লুক দিচ্ছে আমায়। ওহ, তার মানে মেয়েটা আমাদের ক্লাসের স্টুডেন্ট। মেয়েটা এবার হেসে হেসে আমার দিকে আসছে। আমার মনে এখন একটা জিনিসই চোখে ভাসছে রে, আমি পয়সা গেছি রে, মাফ করে দেন, মাফ করে দেন। মেয়েটা কাছে এসে আমার দাঁড়াতেই আমি মাথা নিচু করে মুখ লুকিয়ে হাত বাড়িয়ে, হাই, আমি অব্রনীল। আবারও মেয়েটা আমার গালে একটা 440 ভোল্টের ছ্যাঁকা দিল। আমি এবার প্রচুর রেগে গেলাম। সাথে সাথে ওই মেয়েটাকে আমার কোলে বসিয়ে আমি ওর বুকে মাথা রেখে খুব জোরে চেপে ধরে আছি। ভাইরে, পুরাই জোশ একটা মোমেন্ট। আহ, কি সুখ! কাল থেকে যে আগুন জ্বলছিল এই মনে সব নিভে গেল। আমি মেয়েটার বুকের মাঝেই একটা দীর্ঘশ্বাস ফেলে, উফ, এই অক্সিজেনটাকে পার্মানেন্টলি হিসেবে পেতে চাই। সারা ক্লাসরুমে পোলাপাইন আমাদের দিকে দেখছে। মেয়েটা এবার আমাকে জোর করে ছাড়িয়ে রেগে কান্না করতে করতে ক্লাসরুমের বাইরে চলে গেল। আমি একটু খোঁজ নিতেই জানতে পারলাম মেয়েটার নাম শুভ্রা, আর যেমন দেখতে তেমন পড়াশোনাতেও খুব ভালো, তবে বেশি কারোর সাথে কথা বলে না, যাকে বলে ভাবুয়ালি। তবে মেয়েটার মধ্যে একটা আলাদা মায়া আছে। ও যখন আমার দিকে তাকিয়েছিল, আমি ওর 2 চোখের মায়াতে হারিয়ে গিয়ে কিছুক্ষণ ওকে নিয়ে আমার কল্পনার দেশে পাড়ি দিয়েছিলাম। আমি এখন ক্যান্টিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন গোতাচ্ছি। ঠিক তখনই শুভ্রা পেছন থেকে এসে আমার মন মতো আমার পিঠে কিল ঘুষি দিয়ে রাগী লুক দিয়ে জিভ বের করে একটা আঙ্গুল দেখিয়ে, তোর গলা আমি কেটে ফেলবো। এটা বলে চলে যাচ্ছে। আমি সাথে সাথে আমার 2 চোখে হাত দিয়ে চিৎকার করে, আসেন এখনই। আমি চোখ বন্ধ করলাম। তবে একটা কথা, আমার মরার আগে আমার শেষ ইচ্ছা থাকবে, আপনি কিউট ভয়েসে একটাবার বলবেন ভালোবাসি তোমায়। বলছি, এটা দেখেছেন? অনেক সুন্দর জুতো তো। আচ্ছা, কাল আপনার জন্য আরেক জোড়া এনে দেব। আর কোনো কথা না বলে চলে গেল। একবারও ফিরেও তাকালো না। উফ, আমার মনটা ঘায়েল করে দিয়ে চলে গেল এই কিছু সময়ে। বুকের বাম পাশটা খুব চিনচিন করছে। শুভ্রা এক পলক আমার চোখের সামনে থেকে চলে যাওয়াতে মনটা চিৎকার করে বলতে চাইছে, অভ্র, এই সেই তোর ভালোবাসা, যাকে পাওয়ার জন্য আজ 20টা বছর তোকে সিঙ্গেল রাখছি, অন্য মেয়েদের দিকে যেতে দেইনি। অভ্র, তোকে চান্স দিলাম এই মেয়েরে তোর মনে একটা কোঠায় তুলে রাখার। পারিস তো তোর ভালোবাসা এই মনের কোঠরে রাখ। কলেজ থেকে এবার বাসায় চলে এলাম। সোজা আমার রুমে গিয়ে আমি বিছানায় উঠে গেলাম। ভাইরে,
শুধু এই মেয়েটার কথা মনে পড়ছে, মানে শুভ্রা। শুভ্রা আমার কল্পনার জগতে প্রধান চরিত্র হিসেবে এখন প্রাধান্য পাচ্ছে। শুভ্রার ওই রাগী ভয়েস, তার আমার দিকে তাকানো মায়াবী দৃষ্টি বারে বার ওকে আরো বেশি করে মন পেতে চাইছে। মনটা যেন বারে বার বলে উঠছে। মনেতে খুব ব্যথা হচ্ছে। এই ব্যথার মেডিসিন শুধুই মাত্র শুভ্রার এতটুকু ভয়েস। আমি বালিশে মুখ গুজে শুভ্রার খেয়ালে হারিয়ে গেলাম, কারণ যে আম্মু এসে রুমে আমায় ডাকাডাকি করছে আমি বুঝতেই পারিনি। এই অভ্র, চুপ এই অভ্র, শুনতে পাচ্ছিস না? চুপ এই অভ্র, কানে কথা যায় না নাকি রে? চুপ। উফ আল্লাহ, এই পোলাটা আমায় পুরাই পাগল করে দেবে। এখন আবার কিসের জন্য রাগ অভিমান করলি শুনি? চুপ। কি রে, শুনতে পাচ্ছিস না? এবার আম্মু রেগে আমার কাছে এসে আমাকে নড়িয়ে, এই যে নবাবপুত্র, শুনতে পাচ্ছেন না নাকি? যেমন বাপ তেমন তার পোলা। কই রে? আমি এবার চিংড়ি মাছের মতো তিড়িং করে লাফিয়ে উঠলাম। আমার এমন রিয়াক্ট দেখে আম্মু কিছুটা ভয় পেয়ে গেল। সাথে সাথে আমার কপালে গালে হাত দিয়ে, কি হয়েছে তোর? শরীর খারাপ নয় তো? কই, জ্বর তো নেই এতটুকু? কিছু না আম্মু। আম্মু এবার রেগে। কি হয়েছে বল? আম্মুর রাগ দেখানো স্বাভাবিক, কারণ আমি মেডিসিন খাওয়ার ভয়ে আমার কোনো শরীর খারাপ হলে আমি কাউকে জানাই না। আমি আম্মুর হাতে হাত রেখে, আম্মু তুমি থাকো তো, আমার কিছুই হয়নি, আমি ঠিক আছি। ঠিক আছি তো। কলেজ থেকে এসে খাবার খাসনি কেন? উফ আল্লাহ, এত কৈফিয়ত! না না, মানে আম্মু তোমায় দেখতে পাইনি তো। দেখতে পাসনি মানে? টেবিলে তো খাবার রাখা ছিল, আর আমাকে ডাকতে কি কষ্ট হচ্ছিল নাকি? অন্যদিন তো কলেজ থেকে এসে পুরো বাসার মাথায় তুলে নিস চিৎকার করে করে। উফ আল্লাহ, চলো ভাইরে, আম্মু আমায় পাগল বানাই দিবে যতক্ষণ না খেতে যাচ্ছি। আমি খাবার টেবিলে বসলাম। আম্মু খাবার বেড়ে দিল। এবার ভাত যখনই আমার গালে তুলতে যাব তখনই আমাদের বাসার বাঘ আসলো। আরে বাঘ মানে আমার আব্বু, আর আমার কাছে এখন আব্বু বাঘ, কারণ আব্বুর পকেট থেকে আজ 500 টাকা মেরে দিয়েছি। হুম, আব্বু চিৎকার করে, অভ্রের আম্মু, ওই বাটপাটা কই? হয়েছেটা কি বলো তো? হয়েছেটা কি মানে? যেন আজ আমার পকেট থেকে 500 টাকা কেটেছে। আমি মাথা নিচু করে বসে আছি, কোনো খাবার মুখে না তুলে আম্মুর সাথে সাথে, এই অভ্র, তুই টাকা নিয়েছিস? ভাইরে, আব্বু মনে হয় এতক্ষণ আমার দিকে খেয়াল করেনি। এবার আমার দিকে খেয়াল করতেই আব্বু তেড়ে আমার দিকে আসছে। হায় আল্লাহ, আজ আর ভাত খাওয়া লাগবে না। জোতার বাড়ি খেয়েই হয়তো আজ মন প্রাণ সবটা ভরে যাবে রে। এই যে বাটপার, চোর, আমার টাকা কোথায়? ভাইরে, আব্বুর জোতার বাড়ি থেকে বাঁচার উপায় বার করা লাগবে, নয়তো আমার পেটের ছাল তুলে উনি চামড়ার জুতা বানাবেন। আইডিয়া। কিসের টাকা আব্বু? আমি এমন করে বললাম যেন আমি কিছুই জানি না, ভাজা মাছটাও উল্টে খেতে পারি না। আব্বু আরো রেগে গিয়ে, কিসের টাকা মানে? জি আব্বু, কিসের টাকা বলো তো? এই যে অভ্র আম্মু, দেখেছো তোমার পলার কথা কি? হ্যাঁ হ্যাঁ, আমার বাসাতে এত বড় একটা চোর আছে, তাহলে কি আর আমার বাসায় কোনো চোর আসে? আম্মু আব্বুর দিকে আঙ্গুল তুলে, এই, তোমায় আর একবার বলে দিচ্ছি, এটাই লাস্ট বার, আমার পোলারে চোর বলবে না। কি করবে? হ্যাঁ, কি করবে? কি করবে তুমি বলো তো? তোমার জন্য আজ পোলাটা এত আশকারা পেয়েছে। ভাইরে, শুরু হয়ে গেল আব্বু আম্মুর ঝগড়া। আমি বাম হাতটা গালে রেখে একবার আম্মুর দিকে আর একবার আব্বুর দিকে তাকাচ্ছি। আমি তো জানি আমি কে, আমি সবটা সামলে নেব, না পারলে তো আম্মু আছে। আমার আম্মু সর্বদা জয় হয়, আজও এই যুদ্ধ জয়ই হবে। পৃথিবীতে এমন পুরুষ মানুষ হয়তো খুবই কমই আছে যারা কোনো মেয়ে মানুষের সাথে ঝগড়ায় পাল্লা দিয়ে জিততে পেরেছে। আম্মু এবার আমার মাথায় হাত বুলিয়ে, দেখেছো পোলাটার অবস্থা কি? ওকে দেখে কি বোঝা যায় ও টাকা চুরি করবে? হ্যাঁ তাই তো, আমার মতো বাপ বলে ওকে এখনো খাওয়াচ্ছি। অন্য কেউ হলে কবে বাসা থেকে দূরে করে দিত। আম্মু আরো রেগে, এই বেশি বকো না তো। জানো তো, তোমার বিয়েটা করাই ভুল হয়েছে আমার। সেদিন যদি এই ভুলটা তুমি না করতে, আজও আমি এমন অশান্তিতে থাকতাম না।
এসেছে রেখে আমায় যখন দেখতে গিয়েছিলে তখন কি বলেছিলে বলো তো আপনাকে আমি রানী রাখবো? রেখেছি তো। তোমার কখনো ভাত কাপড় অভাব দিয়েছি কি? ছাই ছাই, ওগুলো তো কাজের বুয়াকেও দেয় যেমনটা আমায় দিচ্ছ। আব্বু আমার দিকে কষ্ট নজরে তাকাতেই ভাইরে আমার বুকটা ধপাস করে উঠল। দেখি আব্বু রেগে। এই ঝগড়ার যত মূল কারণ হলো অভ্র তুই। দেখিস একদিন সব ছেড়ে চলে যাব, থাকিস খুব তুই আর তোর কদর করা আম্মুকে নিয়ে। আম্মু চিৎকার করে। হ্যাঁ দেখে নিও পারি কিনা। আব্বু আবারও। ভাত বেড়ে দাও, খেয়ে বেরিয়ে যাচ্ছি। আসো খাওয়াবো বেশ ভালো করে। ভাইরে এখানে আর এক মুহূর্ত থাকা আমার ঠিক নয়। আমি তাই মানে কিছু ভাত মুখে তুলে হাতটা ধুয়ে চুপচাপ রুমে চলে এলাম। আমি এখনো শুনতে পাচ্ছি আব্বু আম্মুর ঝগড়া থামেনি। কিছুক্ষণ পর দেখি সব থেমে গেল। আমার আব্বু আম্মু এমনই, একে অপরকে অনেক ভালোবাসে, কিন্তু ওই যে আমার জন্য তাদের ঝগড়া। দেখলেন তো এই ঝগড়াটা হচ্ছে আবার এই সব মিটিয়ে নেবে। আব্বু আম্মুর অ্যারেঞ্জ ম্যারেজে কেউ যে একে অপরকে ভালোবাসে সেটা আমি আমার নিজের আব্বু আম্মুকে দেখেই বুঝেছি। তাদের আমি চোখের মনি, খুব আদরের পোলা আমি, তাই আমাকে খুব বেশি চাপ দিয়ে কথা বলতে পারে না। একটু বিকেল হতেই আমি রুম থেকে মোবাইল নিয়ে চুপি চুপি বাইরে যাব, ঠিক তখনই আব্বুর ডাক। আল্লাহ গো, যেখানে বাঁকের ভয় আর সেখানেই সন্ধ্যা হয়। অভ্র এদিকে শোন। আমি কাছে গিয়ে আমতা আমতা করে জি আব্বু বলো। আমার 500 টাকাটা দিয়ে যান আপনি। আমি হেসে বললাম না আমি কিসের 500 টাকা। আব্বু কটাক্ত চোখে চুপি চুপি। বলছি জুতোর বাড়ি খাবি কি? নিয়েছিস তো বল। আমি ভয়ে ভয়ে তবু হালকা হেসে, এ বাবা আমি কখন বললাম আমি টাকা নেইনি? আমি তো নিয়েছি, কিন্তু ওই 500 টাকাটা কিসের টাকা সেটাই তো জিজ্ঞাসা করছি। আব্বু এবার পোড়ায় রেগে আমার চুলের মুঠি ধরতেই, আব্বু আব্বু মারলে কিন্তু খুব খারাপ হবে, কিন্তু বলে দিচ্ছি। মানে কি? তোকে মারবো না তো কি পুজো করবো নাকি? দেখো আব্বু, আমাকে মারলেই কিন্তু আম্মুর কানে কথাটা চলে যাবে। কি কথা? ওই যে পরশুদিন পাশের বাসার আন্টিকে তুমি বারান্দা থেকে চোখ টিপা টিপে করে সিঙ্গেল দিচ্ছিলে। আব্বু এবার আমতা আমতা করে, দূর, কি যাতা বলিস? যা যা বাবা, কোথায় যাচ্ছিলি যা। আব্বু আমার 1000 টাকা লাগবে। টাকা লাগবে মানে? লাগবে, না দিলে দিতে হবে না। আমি তাহলে যাই আম্মুর কাছে। এটা বলার সাথে সাথে আব্বু টাকাটা বের করে দিল। আব্বুর মুখে এমন বিষণ্ণতার চাপ। অভ্র, এতগুলো টাকা আমার কাছ থেকে নিয়ে নিলি, তোর এতটুকু মায়া নেই আমার উপর? আমি এবার বাসা থেকে বের হতেই আমি অবাক, আর আমার হার্টবিট বেড়ে গেল। এখানে শুভ্রা কি করে, তাও আবার আমার বাসার সামনে? হায় আল্লাহ, শুভ্রা কি আমার বাসার ঠিকানা নিয়ে আমার বাসায় বিচার দিতে আসছে নাকি? আল্লাহ গো, এটা যদি আমার আম্মু জানতে পারে, আমায় তো সবজি কাটা বটি দিয়ে আমায় আস্ত কেটে ফেলবে। কারণ আম্মু আমাকে অনেক বিশ্বাস করে। আমি লুকিয়ে গেলাম শুভ্রাকে দেখে। হায় আল্লাহ, আমি মাঝে মাঝে শুভ্রার দিকে তাকাচ্ছি আর কেমন যেন হারিয়ে যাচ্ছি বারে বারে। হার্টবিট বাড়ছে ধীরে ধীরে। জানি না ওকে দেখে ভয় পেয়ে নাকি ওর একটাবার চোখের সামনে পেয়ে। মেয়েটা আজ একটা নীল ড্রেস পরেছে আর ঠোঁটে হালকা লাল লিপস্টিক লাগিয়েছে আর চোখেতে হালকা আইলার। দেখি ফোন বের করে কাকে যেন ফোন দিল আর মিটমিটি হেসে কথা বলছে। হায়, শুভ্রার কালে টোল পড়া দেখে আমার মনটা ব্যাকুল হয়ে যাচ্ছে। ও কাছে যেতে আমাকে অধীর আগ্রহে শুভ্রা মনে হয় আমার স্বাগত জানাচ্ছে। মনে হচ্ছে আমি আমার পৃথিবীকে আমার সামনে পেয়েছি আজ। দেখলাম শুভ্রা এবার স্কুটি স্টার্ট দিয়ে চলে যেতে লাগলো। বাইরে মনে হচ্ছে আমার মনেতে শুভ্রা ভালোবাসার তীর মেরে চলে গেল। আমি বুকে হাত দিয়ে ওর যাওয়া দেখছি, মনটা বারে বার কেঁপে উঠছে ওর যাওয়া দেখে। সাথে লোম কোপগুলো। আবার দেখি স্কুটি থামালো শুভ্রা কিছু দূর গিয়ে। আমি আবার ছুটে ওর কাছে গিয়েই, হাই, এনি প্রবলেম? এটা বলেই আমি ওর স্কুটির এটা ওটা নাড়তে লাগলাম। আমি এমনিতেই অনেক লাজুক প্রকৃতির,
একটা কথা বলার চান্স নিলাম আর কি। শুভ্রা রেগে আমার দিকে তাকিয়ে, এই আপনি এখানে কেন? আমি তো আপনার ছায়া, সো আপনি যেখানে আমিও সেখানে। এই আপনার লজ্জা নেই? আমাকে এভাবে ফলো করছেন? নিজের ড্রিমকে ফলো করুন, কাজে দেবে। জি, আমি তো আমার ড্রিমকেই ফলো করতেছি, আর আমার ড্রিম তো আপনাকে পাওয়া। ওহ আল্লাহ, সেই এক কথা কেন? এই সরুন। জি, সরব তো আগে আপনার মনটা আমার হাতে রাখুন, তারপর আমি সরব। ও হ্যালো, আমার মনটা এতটা সস্তা না যে যে কারোর হাতে তুলে দেব, বুঝেছেন? জানি তো আপনার মনটা অনেক দামি, যে কাউকে দেবেন না। ওকে, হাতে নাই দেন, তবে আমার এই হৃদয়ের কোঠায় তো দিতে পারেন। মেয়েটার রাগ আর সামলাতে না পেরে নিজেই হালকা হাসি দিয়ে দেয়। উফ আল্লাহ, আপনি এমন কেন বলুন? আমাকে ফলোই বা কেন করছেন? জি, আমি এমনই। এর আগে তো আপনার থেকে কোনো মায়াবী পরীকে দেখিনি। আপনাকে দেখেই কেমন জানি আমার বুকের ভিতরে বাজার সুর বেরিয়ে এসে আমায় বলল, এত মায়াবী পরীকে ছেড়ে দিলে তুই আর কখনো পাবি না। এখন তুই এটাই ভাবতে পারিস যে তোর কোনো লটারি লেগে গেছে। শুভ্রা মুখে হাত দিয়ে হাসতে হাসতে, এই বাজে কেন বকে না তো? আর হ্যাঁ, ফ্ল্যাটিং করা অফ করেন, আমার ভালো লাগে না এসব। ইস, আপনাকে দেখে তো আমার মুখে কোনো ফ্লার্টিং আসলে তো আপনাকে আমি এখনই আমার প্রেমে ফেলতে পারতাম, কিন্তু মজা তো সেখানেই যেখানে আমি আমার মনের কথা শুনিয়ে আপনাকে আমার প্রেমে ফেলতে পারবো। ইম্পসিবল, আমি কিছুতেই এসব বিশ্বাস করি না। ও তাই? তা কেন শুনি? একটা ফুল ততক্ষণই সুন্দর লাগে যতক্ষণ না সে মুচড়ে পড়েছে। জানেন তো, একটা ফুল মুচকে পড়ার আগে হাজারো মানুষকে সুগন্ধ দিয়ে যায়, আর যে একবার সেই ফুলের সেই অনুভূতি ভালোবাসা অনুভব করতে পারবে সে কখনো ভুলতে পারবে না। তাই শুভ্রা, আপনার এই হাসিটা আমার খুব প্রিয়। প্লিজ কখনো এই হাসিটা অফ করবেন না। ফুল খুব তখনই সুন্দর দেখায় যখন সে তার পাপড়ি মেলে, আর আপনাকে হাসলে পুরাই ডিভাইন দেখায়। শুভ্রা আবারও হেসে, তাই নাকি? জি, আর হ্যাঁ, আরেকটা কথা। কি? আপনি কি ক্রিম খান না মাখেন? অবভিয়াসলি মাখি। কেন বলেন তো? তাহলে আপনি এত কিউট কেমনে ভাই, কেমনে? শুভ্রা এবার হো হো করে হাসা শুরু করে দিল, কিছুক্ষণ পর হাসি থামিয়ে, উফ, আপনি থামবেন এবার? আপনাকে দেখলে কেমন জানি না আমার থামতে ইচ্ছে করে না। তাই? ওই ভাড়া কবে দিবেন শুনি? আজ তো 2 দিন হয়ে গেল। মোট ভাড়া 200 টাকা। শুভ্রা চারিপাশে তাকিয়ে, জি আমাকে বলছেন? জি আপনাকেই। শুভ্রা কিছুটা বিগড়ে গিয়ে, মানে কি? আমার আবার কিসের ভাড়া? ওরে বাটপার, আমার মনেতে যে আজ 2 দিন আছো তার ভাড়া কে দিবে শুনি? শুভ্রা আবার মুখ বাঁকিয়ে, বাজে কথা, আমি কেন থাকতে যাব? উফ, যদি আপনাকে আমার মনটা দেখাতে পারতাম তাহলে বুঝতেন। তাই? ভাইরে, আমি শুধু ওর দিকেই এখন তাকিয়ে আছি, মনে হচ্ছে ওর রূপ সাগরে ভেসে যাই। ওর দুটো চোখ যতবার পলক ফেলেছে তার থেকে দ্বিগুণ বেড়ে আমার হার্টবিট চলেছে। যদি একবার এই মায়াবী পরীটা আমার বুকে হাত রাখে তাহলে সব কষ্ট দূরে চলে যাবে আমার ওভাবে তাকানো দেখে। ও হ্যালো মিস্টার। আমি ওর কোমরে ধরে ওকে আমার বুকে আনার চেষ্টা করতেই ও আমার বুকেতে হাত দিল, আর ওর হাত আমার বুকের বাম পাশে পড়তেই কেমন জানি না একটা শান্তি ফিল করো। আমি শুভ্রাকে কিছুক্ষণ এভাবে জড়িয়ে ধরে ওর চোখের দিকে তাকিয়ে, থ্যাঙ্কস। শুভ্রাও কেমন যেন হয়ে গেছে। ওকে জড়িয়ে ধরতেই ওর হাত পা কাঁপছে, আর শুভ্রাও আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি ওকে ছেড়ে দিতেই আমি তাড়াতাড়ি স্কুটিতে উঠে গেলে আর স্টার্ট দিয়েই বেরিয়ে গেল, আর যাওয়ার আগে পিছন ফিরে আমার দিকে
প্রথমে রাগী লোকে তাকিয়ে চলে গেল। সন্ধ্যার দিকে বাসায় বসে আছি রুমে, কিছু ভালো লাগছে না। মোবাইল কোথাতেও দেখি এখন বিরক্ত লাগছে, যেটাতে আমি সব সময় এক্সপার্ট। আমি দেওয়ালে মাথা দেখে উপর দিকে তাকিয়ে দেখি শুভ্রার কথা ভেবেই চলেছি। যত চাইছি অন্য চিন্তা মাথায় আনতে ততবারই মনে আসছে একটা ছবি ভেসে আসছে, সেটা হলো শুভ্রার। কখন যে আম্মু আমার পাশে এসে বসে আছে আমি তা একটুও বুঝতে পারিনি। আমি মাঝে মাঝে চুপি চুপি বলেই যাচ্ছি, মানতে চাইছে না রে তোকে ছাড়া এই মনটা। বারে বারে এক কথা বলছি, আমি তা আম্মু শুনতে পেয়েছে। এই অব্র, কি যাতা বলছিস? সাথে সাথে আমার হুঁশ ফিরে যেতেই আমি আম্মুর দিকে তাকিয়ে মোবাইলটা হাতে নিয়ে টিপাটিপি শুরু করে দিলাম। আমি আম্মুর দিকে আর ঘুরেও তাকালাম না। যদি আম্মু আমাকে আবারও জিজ্ঞাসা করে কি জবাব দেব? এই অব্র, কি বললাম কানে যায়নি? আমি একটু মেজাজ দেখিয়ে, না যায়নি। তুমি এখানে কি করো শুনি? আমার মেজাজ দেখানোর কারণ যাতে আম্মু আমাকে আর কোনো রকম প্রশ্ন না জিজ্ঞাসা করে। আম্মু একটু চিৎকার করে, তা এত মেজাজ দেখানোর কি হয়েছে শুনি? এই মেজাজ সহ্য করার জন্যই কি আমি তোকে গর্ভে জন্ম দিয়েছি? আমি আম্মুর দিকে করে হেসে আম্মুকে জড়িয়ে ধরলাম। জানি এমন কথা তখনই বলে যখন আম্মু একটু মনে কষ্ট পায় আমার জন্য। আমি জড়িয়ে ধরতেই, এই, আমাকে একদম ধরবি না। কেন? তুমি তো আমার সুইট আম্মু, তোমায় ছাড়া কাকে ধরবো শুনি? না, আমি তোর আম্মু না। উফ আল্লাহ, মাফ করো গো আমায়। আমি আর কখনো রাগ দেখাবো না। হ্যাঁ হ্যাঁ, এখনই এত মেজাজ দেখাচ্ছিস, যখন বউনি আসবি তখন এই বৃদ্ধ আম্মু আব্বুটাকে আরো মেজাজ দেখাবি। জানি তো, সারাক্ষণ তো আব্বুর সহ্য করি, এখন আবার তোর সহ্য করতে হচ্ছে। ভাবতাম বাপের মতো পোলাটা হবে না, কিন্তু না, রক্ত কথা বলে তো। আমি আর থাকবো না এই বাসায়, আমি আজই চলে যাব। আমি হেসে দিলাম। আহা, এখন তো সন্ধ্যা, কাল আমি বাস স্টপে দিয়ে আসবো। আম্মু শুনে রেগে গেল। তা কেন বলবি না হারামজাদা? দেখবো আমি চলে গেলে কেউ প্রতিদিন রান্না করে খাওয়ায় কিনা। কেন? আব্বুর আবার একটা বিয়ে দিব, এটা শোনা মাত্রই আমার কানে হাত দিয়ে, খুব ফাজিল হয়েছিস তাই না? আহ 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 আম্মু ছাড়ো তো, লাগছে লাগছে তো খুব। না, ছাড়বো না। ওই বুড়োটা তো আমাকে ভালোবাসলোই না, আর তুই তো আমার গর্ভের সন্তান, তুইও আমার সাথে এমন করলি। শালা, আমি শুনি না, অনেকেই তার আম্মুর কাছে এই ডায়লগটা রোজ শোনে। অবশ্য আমি তো দিনে অনেকবার। আমি আম্মুর খুব জোরে জড়িয়ে ধরে, আম্মু আমি তোমায় অনেক ভালোবাসি, হয়েছে খুশি? আম্মু দেখি এখন খুশি হয়ে আমার কপালে একটা চুমু এঁকে আমার কপালে হাত দিয়ে, তুই ছাড়া আমাদের দুজনের কে আছে বল? তুই এভাবে কথা বললে তোর আব্বু আমি খুব কষ্ট পাই রে। জানিস তো, রোজ তোর জন্য একটাই চিন্তা হয়, তুই এখন এমন করছিস না করিস, পড়াশোনা না করিস, কোনো একটা জবের খোঁজ, তোর ভবিষ্যৎ কি হবে? সাথে সাথে আব্বু কোথা থেকে হাজির হয়ে, তোমার পোলা আজ তো একটা বাদর হবে। আর আম্মুর সাথে সাথে, এই, তুমি আমাদের মাঝে কেন আসছো বলো তো? কেন মানে? পোলাটা কি তোমার একার নাকি? জি, আমার একার। এই নিয়ে চিৎকার চেঁচামেচি আবার শুরু হয়ে গেল। এক সময় আমি বিরক্ত হয়ে চিৎকার করে, চুপ! আব্বু আম্মু থেমে গেল। আমি রাগ দেখিয়ে, ফোনে যে যার রুমে যাও, আর যদি তোমরা দুজনে আবার ঝগড়া শুরু করছো আমি কিন্তু আজও এই বাসা ছেড়ে কলেজের হোস্টেলে চলে যাব। আম্মু আব্বু আমার রাগ দেখে যে যার মতো চলে গেল। শালা, দিনের মাথায় সারাক্ষণ শুধু ঝগড়া করা ভালো লাগে বলুন তো? রাতে ডিনার করে ঘুমানোর আগে মোবাইলটা হাতে নিয়ে একটু ফেসবুকে ঢুকলাম। জানি ভাই কেউই মেসেজ করার নেই, আর এইদিকে শত শত নোটিফিকেশন। একটু নিউজ ফিডে ঘুরছি, হঠাৎই অ্যাড ফ্রেন্ড লিস্টে প্রথমে একজন শুভ্রা নামে মেয়েকে পেলাম। প্রোফাইল যেতেই দেখি, ধুর, ব্যাঙ্গের প্রোফাইল লক। শালা, আমি একটা কথা ভেবে পাই না,
যেসব মেয়েরা প্রোফাইল লক দিয়ে রাখে তারা কি বাসায় লুঙ্গি পরে নাকি? তবুও মন তো আর মানতে চাইছে না। ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দিলাম। কিছুক্ষণ পর টং করে একটা নোটিফিকেশন এলো, শুভ্রা ইসলাম, অ্যাকসেপ্ট ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট। এবার আর আইডিতে ঢুকলাম। বেশি কিছু পোস্ট নেই, তাই মেসেজ করতেও ভয় লাগছে। এই কারণেই কোনো মেয়ে কোনোদিন আমাকে রিপ্লাই দেয়নি। তবুও বুকের পাঁজর মজবুত করে একটা মেসেজ সেন্ড করেই দিলাম। এই ময়দা সুন্দরী, প্রোফাইল দেখে ক্রাশ খাইছি, দেন এবার কিছু টাকা। মেয়েটার সাথে সাথে, ও হ্যালো, ময়দা সুন্দরী মানে? আর টাকা কিসের শুনি? ময়দা মানে মেকআপ, আপনি জানেন না? আর টাকা কিসের মানে? ক্রাশ খাইছি রে। ওই শুনুন, মেকআপ মানে মেকআপ, আর আমি কি ক্রাশ খাইতেছি বলেছি নাকি? জি বলেন নাই, তবুও কি করব বলেন। আপনি তো প্রোফাইল এত সুন্দরভাবে সাজিয়ে রাখছেন যে কেউ ক্রাশ খাবে তো। হুম, ওই আমাকে চেনেন? জি চিনি। তা কিভাবে চেনেন শুনি? আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্ট হাইড আছে। আপনার লাস্ট পোস্টে 233টা লাইক আসছে, তাতে লাভ রিকোয়েস্ট 108টা লাইক, রিঅ্যাক্ট 110টা, আর ওয়াও রিকোয়েস্ট 15টা। আপনি তো দেখছি পাহারাদারের মতো কাজ করা আরম্ভ করেছেন। কারোর মনের পাহারাদার হতে চেয়েছি, কিন্তু পারি নাই। কেন? কারণ তাকে এখনো তো দেখার সুযোগই হয়নি। আহা, খুব কষ্ট বলুন। জি, তবে একবার আর কিউট মায়াবী মুখটা দেখতে পেলে হয়তো এই মনের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যেত। তা কে সেই মেয়ে? সে কোনো মেয়ে নয়, সে আমার কল্পনার রাজ্যের একমাত্র পরী, যাকে রানী বানাতে চাই। সত্যি? তা কে সেই পরী শুনি? ইস, আপনি নিজেই জানেন না? আরে আমি কিভাবে জানবো আপনার পরীকে? আমার পরী তো সেই, যার সাথে এখন আমি টেক্সট করতেছি। মেয়েটা রেগে গিয়ে কিছু রাগের ইমোজি সেন্ড করলো। এই যে পরী, এত রেগে যাবেন না। পরীরা তো আবার রেগে গেলে তাদের জাদুকাঠি দিয়ে অভিশাপ দিয়ে দেয়। দেখুন, আমার এখনো বিয়ে হয়নি। আমার স্বপ্ন বিয়ে করে 1 ঘন্টা বেবির আব্বু হব। প্লিজ আমার অভিশাপ দিয়ে না, প্লিজ প্লিজ প্লিজ। সাথে সাথে মেয়েটা, এই আপনি এমন কেন? কেমন শুনি? এত রসিক এবং মজাদার। ইস, এটা জানতে পারলেন? যদি একবার মনে উকি মেরে দেখতেন তাহলে বুঝি আপনার নামটাও শুনতে পেতাম। হ্যাঁ তাই। জি। তা কি করেন? মানে জব না স্টাডি? জি স্টাডি। আপনি? আমি তো টোটো চালাই, আর আপনাকে রোজ খুঁজে বেড়াই চারিদিকে, বাট আজ আপনাকে পেলাম। অনেক অনেক ধন্যবাদ আল্লাহকে। এই আপনি এত কথা কই শিখেছেন বলুন তো? কেন, টিউশন নেবেন নাকি? চলে আসেন আমার কাছে। না লাগবে না। আর বলুন তো কই শিখেছেন এত কথা? ধুর, কি যে বলেন না। আপনার মতো এত কিউট আর সুন্দরী মেয়ের সাথে কথা বলতে কি কথা শেখা লাগে নাকি? তাই? জি। তা আমি কি এখন দেখতে পাবো পরীটাকে? মেয়েটা কিছুক্ষণ পর রিপ্লাই দিল, উফ, ভেবে দেখতে পারি। এই বেশি ভাবলে কিন্তু আমি আপনাকে আমার ভাবনার রাজ্য জুড়ে রাজত্ব করব। এত সহজ নয়। দেখা যাক, আগে তো পিক দেন। কিছুক্ষণ পর একটা পিক দিল, তা দেখে আমি পুরাই ফিদা। আরে এ তো সেই শুভ্রা, যাকে আমি ভালোবাসি। হায় আল্লাহ, আমাকে হয়তো চিনতে পারেনি, নয়তো আমায় রিপ্লাই দিত না। আমার প্রোফাইলে কোনো ডিপি দেওয়া নেই। আমি পিকটা স্লাইড করে রিপ্লাই দিলাম। ঠোঁটে তিল, গালে টোল, গজ দাঁত, পুরাই তুমি ডিভাইন। সাথে সাথে শুভ্রা। এই কথাটা আমি কোথায় যেন একটা শুনেছি। এই আপনার একটা পিক দিন তো। মাইরা আলা রে মাইরা আলা, এবার কি হবে? পিক তো আমার ফোনে নেই। কেন? আমি তো বাটন ফোন ইউজ করি।
এখন আর বাটন ফোন দিয়ে কেউ ফেবু করে না, সো আপনার একটা পিক দিন, না দিলে কিন্তু আমি ব্লক করে দেব। হায় আল্লাহ, ব্লক শব্দটা দেখা মাত্রই আমার বুকে কেমন একটা চিনচিন শুরু করে দিল। আমি ভয়ে ভয়ে আমার একটা পিক সেন্ড করলাম মেসেঞ্জারে। আরও সিন করলো কিনা আমি এক চোখ খুলে মাঝে মাঝে দেখছি। আমার এখন বুকের ভিতরে কিরকম যে দৌড়দাপ শুরু হয়েছে সেটা আমি ছাড়া কেউই জানে না। কি যে রিয়াকশন আসবে সেটা আল্লাহই জানে। দেখি সিন করার পরেই। জি, আমি তো প্রথমেই বুঝলাম তোর নাম দেখে। কি বুঝেছিলেন শুনি? তুই একটা কুত্তা, হারামি, ফাজিল, টকবাজ। মানে? তুই একটা ফ্ল্যাটিং বাজ, এইভাবে মেয়েদের মেসেজ করে বেড়াস। এই না না, আমি তো আপনাকে মেসেজ করছিলাম। এতক্ষণ তো আমার এটা আইডি বলে জানতি শোনা, তাহলে কেন মেসেজ করছিলি শুনি? কাল একবারে কলেজে আসিস, তোকে দেখতে পেলে আমি তোর হাত দুটো কেটে নেব, দেখবো কিভাবে তুই মেসেঞ্জারে টাইপিং করিস। উফ আল্লাহ, এই মেয়ে তো ভারী রাগ দেখায়। ওয়েট, দেখাচ্ছি মজা। ওই হ্যালো, আমি আপনার কে শুনি যে এত আমায় বকা দিবেন? আমি যাকে খুশি মেসেজ করতে পারি। যাকে খুশি মানে? সবটা চুরি করে এখন বলছিস কই আমি তো চোর না? বুঝলাম না। বুঝতে হবে না, তুই যদি অন্য মেয়েদের সঙ্গে মেসেজ কিংবা ফ্ল্যাটিং করেছিস তো তোকে আমি পুরোই জানে মেরে ফেলবো। মারলে ক্ষতি নাই, জানবো যাকে ভালোবেসেছি তার জন্য শহীদ হতে পেরেছি। ওলে বাবা লে, পুরো লাবু। যা শালা, লাবু মানে কি? ও, লেবু হবে হয়তো। জি, তো কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি কি জানো না আমার যে লাগবে? হায় আল্লাহ, আমি এত রাতে লেবু কই পাবো? শালা, এখনো গার্লফ্রেন্ড হয় নাই, এখন থেকে যদি এত রাতে বাসায় যাওয়া লাগে পরে তো আমার ঘুম কেড়ে নিবে। লেবু মানে? যা বাবা, তুমি তো লেবু চাইছিলে এই মাত্র। কুত্তা, ওটা লেবু না, লেবু। কি লাবু মানে? কুত্তা, আজ সারা রাত ধরে ভাব। আজ আমি ঘুমালাম, বাই, টাটা, কাল কলেজে আছে। এটা বলেই অফলাইন হয়ে গেল। ওই ওই, মানেটা তো বলে যান। শুভ্রা অফলাইন হয়ে যাওয়াতে আমিও ডাটা অফ করে শুয়ে পড়লাম। শুভ্রার পিকটা আমার চোখের সামনে রেখে বিভিন্ন স্বপ্ন আমার ভাবনা জগতে আসছে শুভ্রাকে নিয়ে। মনে হচ্ছে শুভ্রাকে আমার জীবনের একটা চাঁদ, আর সেই চাঁদের আলো পেলে আমি নিজেকে আরো ভাগ্যবান বলে মনে করব। শুভ্রাই এখন হয়তো আমার আরেকটা জীবন। আমি কি কখনো শুভ্রাকে বোঝাতে পারবো আমার মনের ভালোবাসা? শুভ্রাকে সত্যি আমায় মেনে নেবে? আজ আমি বুঝেছি, যখন কেউ কাউকে ভালোবাসে তখন সে আর সেই মানুষটা থাকে না, পুরাই সে অন্য আরেকটা জগতে যায়। সেখানে শুধু আর সেই প্রিয় মানুষটা আর সেই থাকে, এবং স্বপ্নের কুড়ে ঘর আস্তে আস্তে সাজাতে থাকে। বুকের বাম পাশে হাত রেখে শুভ্রা আমায় একবার বলুক, খুব ভালোবাসি তোকে অভ্র, তোর ছায়া হয়ে তোর পাশে সারাক্ষণ থাকতে চাই, তোকে ছেড়ে না যাওয়ার ওয়াদা করতে চাই। তোর সাথে সুখের ইট দিয়ে ছোট্ট করে ঘর বানিয়ে আমাদের ছোট্ট একটা সংসার বসাতে চাই, যে জগতে শুধু আমি আর তুই। সত্যি স্বপ্ন মানুষকে নতুন করে আবার বাঁচতে শেখায়, যেটা আমায় নতুন করে বাঁচতে শেখাচ্ছে শুভ্রা। শুভ্রার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি আমি বুঝতেই পারিনি। আমি ঘুমাচ্ছি, সকালের দিকে শুভ্রা যেন কোথা থেকে এসে আমার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে ভীষণভাবে হাসছে। আমি শুধু শুনতে পাচ্ছি। আমি কল্পনা ভেবে আবার বেড কভার মুড়ে শুয়ে পড়লাম। শুভ্রা এবার আমার কাছে এসে, এই অভ্র, অভ্র। আমার ঘুম ভেঙে গেল এবার, তবু আমি চোখ না খুলে রইলাম। ওকে টের পেতে দিলাম না। এই শোনো না। চুপ। শুভ্রা এবার আমার কপালে ওর গোলাপের পাপড়ির নরম দুটো ঠোঁট দিয়ে আলতো ছোঁয়াতে একটা চুমু এঁকে দিয়ে, এই শোনো না গো। এটা বলে আবারও আমার বুকের বাম পাশে হাত দিয়ে আমাকে নড়াতে লাগলো। শুভ্রা রেগে এবার আমার থেকে দূরে চলে যাবে, ঠিক তখনই আমি শুভ্রার বাম হাতটা ধরে আমার দিকে টেনে নিলাম। আমি চোখ খুলতেই
আমার নিজেকে আর বিশ্বাস হচ্ছে না। আমি স্বপ্ন দেখছি না তো? উফ আল্লাহ, পুরাই জোশ লাগতেছে শুভ্রাকে। শুভ্রা আবার নীল শাড়ি পরেছে, আর যেটা আমার এমনিটি ফেভারিট কালার। উফ আল্লাহ, পরি তো নয়, পুরাই পরিদের রানী। সব পরিদেরও হার মানাবে। মুখটা মায়ায় মাখা, আর চোখ দুটো যেন বিদ্যুৎ। শুভ্রা আমার দিকে এসে, এই এতক্ষণ উঠুনি কেন? আমি শুভ্রার গালে হাত দিয়ে চোখ খুলে ফেললে তো পৃথিবীর শ্রেষ্ঠ মিষ্টি জিনিসটা আজ পেতাম না। শুভ্রা আবার কিলকিল করে হাসলো, আর মাথা নিচু করে ওর চুলগুলো ঠিক করে নিয়ে। তাই? আমি শুভ্রার চোখের দিকে তাকিয়ে আছি। আমি কোনো স্বপ্ন টপ্ন দেখছি না তো, নাকি এটাই সত্যি? শুভ্রার দিকে এক পলক দৃষ্টিতে তাকিয়ে, এই আমার একটা কিস করবা? কেন? না, আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। না, আমি পারবো না। এই করো না, করো না একটা। শুভ্রা এবার হেসে, উফ, তুমিও না? আমার বুঝি লজ্জা করে না? এটা বলে ওর দুটো ঠোঁট আমার দিকে বাড়িয়ে দিল, আর আমার দুটো ঠোঁট আমি শুভ্রার দিকে আস্তে আস্তে বাড়িয়ে দিচ্ছি। হঠাৎ কে যেন দেখি আমার একটা থাপড় মারলো, আর আমি চিৎকার করে উঠলাম। আমি চোখ খুলতেই, ওমা, আমি তো স্বপ্ন দেখছিলাম। হায় হায়, আব্বুকে আমি কিস করতে যাচ্ছিলাম, শালা থাপ্পড় মেরে দিল ভাই রে। হরমজাদা। কি লজ্জা, কি লজ্জা! আমি আব্বুর দিকে তাকাতে পারছি না লজ্জায়। ইস, কি লজ্জা লাগছে রে ভাই। আব্বু রেগে, অভ্রে আম্মু, তোমার পোলার ভালো নেই। এটা বলে আব্বু নিজের মাথা চুলকাতে চুলকাতে চলে গেল। খুব লজ্জা লাগছে রে ভাই। আমি মাথা নিচু করে নিজেই হাসছি খুব। আব্বুর হাতে থাপ্পড়ও খেলাম, আবার এরকম পরিস্থিতিতেও পড়ে গেলাম। আমি ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে আসতেই আব্বু আমার থেকে মুখ সরিয়ে, বুঝলে অভ্রে আম্মু, জি বলো। অভ্রের কোনো রকম প্রবলেম হচ্ছে মনে হয়। কি প্রবলেম? আজ যখন আমায় তুমি অভ্রের রুমে গিয়ে ডেকে দিতে বলে, তখন আমি পুরো কথাটা বলতে না দিয়ে আমি হ্যাঁ হ্যাঁ করে 32টা দাঁত বের করে হেসে দিলাম। আব্বু বলতে চাইছে আমি তো উঠে গিয়েছিলাম। আব্বু আর কোনো কথা না বলে আমার দিকে তাকিয়ে হালকা হেসে চলে গেল। আমি আব্বুর দিকে তাকাতে পারলাম না আর লজ্জায়। আমি ব্রেকফাস্ট কমপ্লিট করে কলেজের দিকে এগোলাম। একদিন না কলেজে গেলে আমার আম্মু আমার উপর খেপে যাবে। আর যেদিন থেকে শুভ্রাকে দেখেছি কলেজের, সেদিন থেকে মনে হয় যেন কলেজের ক্লাসগুলোই টাইম আর কিছু সময় বাড়িয়ে দেওয়া উচিত। এক মুহূর্ত চোখের আড়াল করতে ইচ্ছে করে না মেয়েটাকে। মেয়েটা বড়ই যে মায়াবী, চোখের সামনে থাকলে বড়ই যে ভালো লাগে। এবার আমি কলেজে যাওয়ার পথে হাঁটছি। আমার বাসা থেকে কলেজ মাত্র 7 মিনিট। আর রাস্তায় গেলে চারিদিকে পরিবেশটাও মন ভরে একটা আনন্দ নিতে পারবো। ব্যস্তময় রাস্তায় কিছু ভিড়ের সমাগম পেরিয়ে যেতে হয়, নানা লোকের সুখ দুঃখের কিছু গল্প শুনে যাই, বেশ ভালো লাগে। হঠাৎ একটা ছেঁড়া কাটা জামার আর একটা হাফ প্যান্ট পরা একটা বৃদ্ধ বয়স্কের লোক আমার কাছে এসে, বাবু কিছু টাকা দেন না, আজ দুদিন কিছুই খাইনি। আমি ওর দিকে তাকিয়ে দেখতেই দেখি অনেক করুণ অবস্থা লোকটির, চোখ মুখ ঢুকে গেছে। আমি কখনো এরকম মানুষদের ফিরিয়ে দিই না। যা টাকা থাকে তার থেকে আমার সামর্থ্য মতো কিছু দিয়ে সাহায্য করি। ওরাও তো মানুষ, সবার কাছে অনুরোধ ওদেরকেও ফিরিয়ে দেবেন না। আমি বৃদ্ধ মানুষটার দিকে তাকিয়ে, কাকা আপনার কি খুব ক্ষুধা লাগছে? লোকটি হাঁপাতে হাঁপাতে, হ্যাঁ বাবু, খুব ক্ষুধা লাগছে, কিছু টাকা দেন না, অনুরোধ করছি। রাস্তার ওপাশে একটা ছোট্ট খাবারের দোকান দেখতে পেলাম। ভাবলাম ওখানে গিয়ে পেট ভরে আজ খাইয়ে দিব। বেচারার অনেক কষ্ট, আর আমার কাছে এখন যা টাকা আছে তাতে বিল মিটিয়েও কিছু টাকা বেঁচে যাবে। আমি বৃদ্ধ মানুষটির হাত ধরে রাস্তার ওপাশে গিয়ে ঢুকিয়ে দিলাম। কাকা আপনি যা খেতে চান খেতে পারেন পেট ভরে। না বাবা, আমাকে টাকা দিয়ে দেন, এখানে খেতে তো অনেক টাকা লাগবে। তাতে কি, আপনার পেট ভরলে আমার মন খুশি। আপনি খান, আমি এখানেই বসে আছি। এটা বলে আমি ওখানেই বসে রইলাম। ওই লোকটাকে খাইয়ে বিল পে করে আমি আবারও 100 টাকা হাতে দিলাম, কারণ
এই শহরে এখন এইসব মানুষদের কাছে থেকেও টাকা অবাধ্য মতে কেড়ে নেয়। আরো দেওয়া তো দূরের কথা, ব্যর্থক্য কিংবা যে দুর্বলতা দুমুঠো খেতে পায় না তাকে তার সামনে কখনো ভিখারি বলে অপমান করবেন না। এতে তারা মুখে কিছু না বলতে পারলেও মনে অনেক কষ্ট পায়। আমি ওখান থেকে সোজা কলেজে যাওয়ার জন্য রাস্তায় হাঁটছি। হঠাৎ একটা বিউটি পার্লারের দিকে তাকাতেই ওটা শুভ্রা মনে হয়। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম পুরোপুরি দেখার জন্য। জি, পুরাই শুভ্রা ওটা। আমি বিউটি পার্লারে ঢুকতেই ওদের এক বিউটি কুইন আমার কাছে এলো। আরে ভাই, বিউটি কুইন মানে বিউটি পার্লারে যারা থাকে, কখনো বিউটি পার্লারে যায়নি, তাই বলতে পারবো না ওদের কি বলে। ভিতরে আসুন, বলুন কি লাগবে। এই কুইনদেরও দেখি গালে টোল হয়। এই শালা, গালের টোল দেখলে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। জি, লাগবে তো। এই মন থেকে আপনার ছবিটা মুছে ফেলতে। না পারছি ঘুমাতে, না পারছি অন্য কিছুতে মন দিতে। মেয়েটি হালকা হেসে মাথা নিচু করে। সরি স্যার, এখানে এমন কিছু করা হয় না। তো এখানে কি জেন্ট ট্যাটু করা হয়? জি স্যার, করা হয়। বলেন আপনার কেমন ট্যাটু করবেন? অনলি হাতে হবে, অন্য কোনো জায়গাতে হবে না? আমি মেয়েটার চোখের দিকে তাকিয়ে, শুধু আপনার নামটা বলেন, কেবল ওইটাই লিখবো। মেয়েটা আমার কথাতে হালকা লজ্জা পেয়ে। জি স্যার, কাজে কাজ রাখুন, নাম জেনে লাভ কি। ইস, আপনার হাসিটা ভারী মিষ্টি। কোন লকারে রাখা যায় বলেন তো? অবশেষে মেয়েটা আমার দিকে তাকিয়ে খুলে না হেসে পারল না। জানি না তো। ভাবতে হবে। ওকে, ভাবেন। জি, আচ্ছা আপনার ফোন নাম্বারটা দিন, ভেবে কল দিয়ে বলবো। তাই? জি। সাথে সাথে শুভ্রা দেখি হাজির আমাদের সামনে। আমি আমতা আমতা করে ওই বিউটি কুইনকে বলছি ফেসিয়াল করব, এখানে হবে কি? বিউটি কুইন হেসে হেসে চোখ নামিয়ে। আপনার জন্য তো সব রেডি, শুধু একবার চেয়ারে চলেন, মেসেজ ফ্রি। হায় আল্লাহ, বাঁচাও আমায়। শালা কুইনের সাথে হালকা ফ্লার্টিং করতে গিয়ে শুভ্রার কাছে আমি ধরা পড়ে যাবো রে। আমি হালকা হেসে ওকে চলুন, আমি যাচ্ছি। এবার কুইন আমার দিকে তাকিয়ে হালকা মুচকি হেসে, জলদি আসেন কিন্তু। এটা শুভ্রা নোটিশ করলো। ভাইরে, ওর চোখ থেকে এখন পুরাই আগুন ঝরবে বলে মনে হচ্ছে, তবুও নিজের রাগ কন্ট্রোল করে আপনি এখানে? আমি ঢোক গিললাম। বিউটি পার্লারে তো আমাকে আসতেই হবে, কারণ আমার বিউটি যে এখানে। আপনার বিউটি মানে ওই যে মেয়েটা ওখানে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলছিল, ওই মেয়ে নাকি? আরে ধর, কোথায় তুমি আর কোথায় উনি? তুমি হলে পরীদের রানী, আর ও কোথায় পরীদের ঝাড়ু মোছা করার জন্যও চান্স পাবে না। এই মেয়েটাও কিন্তু হেব্বি দেখতে ছিল মায়েরি, বাট কোনো মেয়ের কাছে ওর যদি নিন্দা করো তোমায় হেব্বি কেলাবে। আর যদি কোনো মেয়ের সামনে নিজের বানানো বউ কিংবা গার্লফ্রেন্ডের প্রশংসা করো, হাই খাতির দেখো যা। শুভ্রা মাথা নিচু করে। তাই? তবে কিন্তু আমি মোটেও পরীদের মতো নই। জানি তো, তুমি পরীদের থেকে উপরে। বললাম না, পরীদের রানী। তাই? তোমার মতো বিউটি এই পার্লারে যদি আজ না আসতো, তাহলে এটা কখনো বিউটি পার্লার হতো না, এটা পার্লারই রয়ে যেত। এসব বলতে বলতে আমরা দুজন বেরিয়ে রাস্তায় হাঁটছি। শুভ্রার মুখে হালকা সূর্যের আলো পড়তেই আমি শুভ্রার মুখটাকে নিজের রুমাল দিয়ে বেঁধে দিলাম। দেখি শুভ্রা কিছুই বলল না। আমি রেগে সূর্যের দিকে তাকিয়ে, এই বলেছি না এত রোদ কোনো চাঁদের লাগবে না, যতটুকু প্রয়োজন ততটুকুই দিবা, ওকে? এবার আমি শুভ্রার দিকে তাকিয়ে, এই শোনো, তুমি এত রোদে বাসার বাইরে বের হয়েছো কেন? তুমি জানো না দিনের আলোতে চাঁদ বাইরে বের হয় না? ভাইরে, শুভ্রা পুরাই ফিদা হয়ে গেছে মনে হচ্ছে। আমার দিকে তাকিয়ে শুভ্রা আবারও মাথা নিচু করে আমার পাশাপাশি হাঁটতে লাগলো। শুভ্রার একটা আঙ্গুল আমার হাতের লাগতে পুরো শরীরে আলাদা কেমন একটা ঝটকা অনুভব করলাম। আমি আরো শুভ্রার ক্লোজে গিয়ে ওই ঝটকাটা বারে বার নিতে ট্রাই করতে শুভ্রা টের পেয়ে সোজা আমার সামনে
কোমরে দুটো হাত রেখে দাঁড়িয়ে গেল। এই, তোমার প্রবলেম কি? জি 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 কিছু না। তাহলে আমার এত ক্লোজে আসছো কেন? না 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 না, আর যাব না, সরি। এটা শুনে শুভ্রা মাটিতে একটা লাথি মেরে। কুত্তা! কিছুক্ষণ পর, এই আমার জবাব কই? জবাব মানে? আমি কি কোনো উকিল নাকি? ওরে আল্লাহ রে! এটা বলে আমার গলার কাছে হাত দুটো এনে তোকে না মেরেই ফেলবো এবার। আমি মাথা নিচু করে, মেরে তো কবেই ফেলেছ, এই মনে তোমার মায়াবী রূপের ছুরির আঘাত দিয়ে। শুভ্রার রাগ থামিয়ে হো হো করে হাসা শুরু করে দিল। তুমি এই সিরিয়াস মোমেন্টে এরকম কথা বলছো কেন বলো তো? কি আর করব বলো, নিজের চোখের সামনে এরকম একটা আস্ত জল জ্যান্ত চাঁদ থাকলে শুধু তার দিকে তাকিয়ে হাসতেই মন চাইবে, রাগ করতে নয়। শুভ্রা এবার আমার গাল টেনে। ওলে বাবালে, তাহলে তুমি কি শুনি? আমি একটু মজা করে, আমি তো সেই তারাটা হতে চাই যে তারা চাঁদের পাশে সব সময়ের জন্য থাকে, তাকে কখনো ছেড়ে যায় না, সব সুখ দুঃখে তার পাশে থাকে। তুমি আলো দিয়ে আমি আলোকিত হব, তুমি আলো না দিলে আমি অন্ধকারে ঘনিয়ে রব। শুভ্রা আমার কথাগুলো মন দিয়ে শুনল, এবার মুখ থেকে রুমাল খুলে দিয়ে কাছে আসো। আমি একটু কাছে গিয়ে, আরো আসো। না, কেন? কাছে গেলে তো তোমার শরীরের টাচ হতে পারে। সমস্যা নেই। এবার নিজেই আমার কাছে এসে আমার ডান বাম হাতটা খুব জোরে চেপে ধরে একটা দীর্ঘ শ্বাস ফেলে চলতে শুরু করলো আর বলল, ইনশাআল্লাহ আজ শুরু হলো জীবনের পথ চলা। মানে? কিছু না, তোমার মুখেই আমার ভালো লাগা কথাটাও শুনতে চাই। শুভ্রা আমার মুখের দিকে তাকিয়ে এবং আরো আমার হাতটা চেপে ধরে, বুঝছি না তো কিছুই। ফিল করো, বুঝে যাবে। ওকে। এবার আমরা কলেজে পৌঁছালাম। আজ শুভ্রা বাহানা করলো আজ সে ক্লাস করবে না, আজ আড্ডা দেবে আমার সাথেও। আমি শুনে অবাক হয়ে গেলাম, যে মেয়ে কখনো একটা ক্লাসও মিস করে না, আজ সে আমার সাথে আড্ডা দেওয়ার জন্য নিজে থেকে বলছে, আমি কোনো প্রশ্ন না করেই। ওকে। এবার আমরা ক্যাম্পাসে গিয়ে বসলাম। কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎই বুঝতে পারি শুভ্রা আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। ও যাতে না পড়ে যায় তার জন্য আমি ওকে পিছন থেকে জড়িয়ে ধরলাম এবং আমার বাম হাত কোমরে ধরে আছি। প্রায় আধা ঘন্টা পর ওর ঘুম ভাঙতেই আমি বুঝতে পেরে গেলাম। সাথে সাথে আমি আমার হাত সরিয়ে নিলাম, শুভ্রা যাতে বা বুঝতে পারে। তবুও শুভ্রা কেমন জানি আমার দিকে একটা লোক দিয়ে। বিশ্বাস করি, বিশ্বাস আছে, বিশ্বাসের কারণেই আজ পথ চলা শুরু করেছি। বিশ্বাস রেখো আমার প্লিজ। আমি কোনো কথার মানে না বুঝতে পেরে আমি আমার মাথায় হাত দিয়ে চুল ঠিক করতে করতে, কি বলছো তুমি? বুঝলাম না তো কিছুই। হ্যাঁ, এক সময় আমি বুঝতাম না, তখন তুমি বুঝতে। আজ আমি যখন বুঝেছি তখন তুমি বুঝতে চাইছো না। সমস্যা নেই। এটা বলে শুভ্রা চলতে শুরু করলো। আমি শুভ্রার হাতটা ধরলাম এবং কাছে গিয়ে, এই শোনো না। বলো। বলছি রাগ করো না তো। না, বলো কি বলবে। থাপ্পড় মারবা না? আমার খুব ভয় করে এসবে। না, মারবো না, বলো কি বলবে। ভয় করে তো। উফ, বলবে তো, বলো না। আমি এবার আমার একটা হাত বাড়িয়ে, এই আমাকে তোমার ইংলিশের নোটগুলো দিবে প্লিজ। আমার কথাটা পুরো বলার আগেই শুভ্রার ওর বাম হাতটা আমার দিকে এগিয়ে নিয়ে আসছিল। আমার পুরো কথাটা শুনে ওর বাম হাত পিছিয়ে নিয়ে আমায় ঠেলে দিয়ে দু চোখে পানি নিয়ে ছুটে ছুটে চলে গেল। আমি শুধু বুঝতে চাইছিলাম শুভ্রা আমায় ভালোবাসে তো, আমার জন্য কোনো ফিল করে তো। আমার কল্পনার রাজ্যের রানী যাকে এখন থেকে আমি একটু একটু করে হারামজাদারে ওর নামের একটা একটা করে অক্ষর খোদাই করছি। জানি না ওকে সারা জীবন নিজের করে করতে পারবো কিনা, তবে আমি চেষ্টাও করব না। এটা হয় নাকি, চেষ্টা করলে সব জিনিসই পাওয়া যায়। তবে ভালোবাসা এমন একটা জিনিস, শত চেষ্টা করলেও কেউ লাভ করে আবারও কেউ হারিয়েও ফেলে, হয়তো পরিস্থিতির চাপে। আমি এবার ছুটে ছুটে শুভ্রার কাছে গেলাম
শুভ্রা আমাকে দেখেই হাঁটা শুরু করলো। আমি ছুটে আবারও শুভ্রার পথ আটকে ওকে আটক করলাম আমার সামনে। শুভ্রা রেগে, কি চাই? ইংলিশের নোট তো কাল পেয়ে যাবে, এখন রাস্তা ছাড়ো। ইংলিশের নোট তো চাই, তবে সেগুলো কিন্তু তোমার মনে আমার জন্য প্রতিটা ফিলিংস নোট করে আনতে হবে কিন্তু। আমার মনে তোমার জন্য কোনো ফিলিংস থাকবে না শুনি। এটা বলেই শুভ্রা চোখের পানি মুছল আমায় এড়িয়ে। আমি এবার আমার দুটো হাত দিয়ে ওর মুখে হাত দিয়ে মুখ তোলার চেষ্টা করলেও ও মুখ কিছুতেই তুলছে না। অবশেষে মুখ তুলতেই আমি ওর চোখের দিকে তাকিয়ে, ভালোবাসো? এটা বলার সাথে সাথে শুভ্রার চোখে একটু আস্ত সমুদ্র ভেসে উঠল, আর সাথে সাথে কান্নার ভাঙা গলায়, জানি না। আমি ওর গালে হাত দিয়ে চোখে চোখ রেখে, বলতে পারবা আমার চোখের দিকে তাকিয়ে? শুভ্রা আমার চোখের দিকে তাকিয়ে হালকা মুচকি হেসে, জি জানি না। আমি এবার হালকা শুভ্রার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে একটু হাসি এনে, তাই আমি যদি বলি তুমি আমায় ফিল করো? সাথে সাথে শুভ্রার চোখে আবার পানি এসে গেল, আর ছলছল করা চোখগুলো আমার সামনে রেখে ঠোঁট কাঁপিয়ে, জানি না। ও আচ্ছা, যদি বলি আমি তোমায় ফিল করি, তাহলে কি আমার ভালোবাসা তোমার বুকে তুলে দিতে পারি? সাথে সাথে শুভ্রা, অভ্র, মজা করো না, আমাকে একা ছেড়ে দাও। আমি এবার শুভ্রার বাম হাতটা ধরে মাটিতে হাঁটু মুড়ে বসতেই শুভ্রা আমার দিকে কেমন অবাক চোখে তাকালো। আমি ওর বাম হাতটা আমার কপালে স্পর্শ করতেই আলাদা একটা ফিলিংস ফিল করলাম। বুকের বাম পাশটা ধুক ধুক করতে শুরু করে দিল। আমি এখন শুভ্রার চোখের দিকে আর তাকাতেই পারছি না, জানি না ভয়ে না ভালোবাসার টানে। আমি মাথা নিচু করেই, শুভ্রা, আমি জানি না তুমি আমায় ফিল করো কিনা, তবে আমার প্রতিটা মুহূর্তেই ফিল এখন তুমি, যাকে বলতে পারো আমি তোমায় ওয়ান সাইড লাভ করে ফেলেছি। আর আমি চাই এটাকে আরো এগিয়ে নিয়ে যেতে। তোমার কথা মনে আসলেই কেমন যেন একটা মুখে হালকা হাসি আসে। আজ যে আমি এভাবে হেসে কথাটা বলছি, এটার কারণও তুমি। তুমি যে হাসো সেটা দেখলে আমার সারাটা দিন আর কিছু তোমার কাছে আশা করে না, আর যদিও বা করে শুধুমাত্র তোমায় একটু ভালোবাসা দেওয়ার। আমি তোমার দায়িত্ব নিতে চাই, আমি তোমার নিজের মতো করে পেতে চাই। আমি হয়তো পারবো না তোমায় বড় কোনো দামি লাক্সারি গাড়িতে নিয়ে চারিদিকে ঘুরে বেড়াতে, তবে আমার বাইক নিয়ে তোমায় এই শহরের প্রতিটা গলি ঘোরাতে পারবো, যদি তুমি আমার কাঁধে তোমার ওই নরম ডান হাতের ছোঁয়া দাও। হয়তো পারবো না খুব দামি রেস্টুরেন্টে গিয়ে খাওয়াতে, তবে তোমার রাস্তার পাশে বসা দোকান থেকে বাদাম ভাজা এবং ফুচকা খাওয়াতে পারবো। আমি পারবো না তোমার জন্য কোনো দামি নেকলেস বা ডায়মন্ডের রিং আনতে, তবে আমার পকেট মানি বাঁচিয়ে তোমার জন্য ভালোবেসে একজোড়া নূপুর এনে তোমার পায়েতে পরিয়ে দিতে পারবো। তুমি ভালোবেসে পড়ে নিও। আমি তোমার কাছে কিছুই চাই না, শুধুমাত্র তোমার মুখে ভালোবাসির শব্দটা আর তোমার হালকা স্পর্শ পেতে চাই। ভালোবাসতে গেলে অনেক তার ভালোবাসার মানুষের উপর বিভিন্ন শর্ত তুলে ধরে। আমি তোমার সেভাবে পেতে চাই না, আমি তোমায় তোমার মতো করে পেতে চাই। কি লাভ তোমার উপর নিজের শর্তগুলো চাপিয়ে? ভালোবাসি কথাটা বলার মতো সাহস পাচ্ছি না তোমার চোখের দিকে তাকিয়ে, কারণ আমি একটু লজ্জা পাই এবং খুব ভয়ও পাই। সো আমি চাই তুমি আমার হাত ধরে আমার জীবনের প্রতিটা সুখ দুঃখ মোমেন্টগুলোর হাল ধরো। এগুলো বলার সাথে সাথেই নিজের অজান্তেই চোখ থেকে টপ টপ করে পানি মাটিতে পড়তে থাকলো। শুভ্রা আবার হাত ছাড়িয়ে নিল। আমি এটা ফিল করতেই আমার মধ্যে কেমন একটা আতঙ্কের ছায়া নেমে এলো। হাত টেনে নিলে মানে কি? তাহলে শুভ্রা আমার ফিল করে না? আমার জন্য কি ওর মনে একটুও ভালোবাসা নেই? শুভ্রা আমার সামনে হাঁটু মুড়ে বসে আমার মাথাটা নিজের হাত দিয়ে তুলে, এই উঠে দাঁড়াও। আমি শুভ্রার কথা মতো উঠে দাঁড়ালাম। ও এবার আমার হাতটা ধরে আমার চোখের দিকে তাকিয়ে হেসে হেসে, ভালোবাসি বলতে এত ভয় লাগে তো আমি ভালোবেসেছো কেন? আমি মাথা নিচু করে,
তোমায় ফিল করতে করতে তোমার জন্য কখন যে এই মনে একটা ভালোবাসার করে ঘর বেঁধে ফেলেছি নিজেও জানি না। তাই তা ওই কুঁড়ে ঘরে আমার একটু জায়গা হবে? আমি শুনেই তো পুরাই অবাক। তার মানে শুভ্রাও? ও না না, আমি এটা কি ভাবছি। জি জানি না তোমার কোনো সমস্যা হয়। শুভ্রাই ভাবে আমার চোখের দিকে তাকিয়ে। খুব ভালোবাসি তোমায় অভ্র। জানি না তোমার ফাজলামিগুলো কখন যে আমার মনে এক একটা ভালোবাসার জলছবি হয়ে গিয়েছে তা বুঝতেই পারছি না। তুমি যখন আমার সাথে ফাজলামি করতে তখন না খুব রাগ হয় জানো। তবে কিছুক্ষণ পর সেই ফাজলামিগুলোকে খুব মিস করি। ওই ফাজলামিগুলোই আমার মাঝে মাঝে একাকী সময়গুলোর সাথী হয়। তাই আমি চাই আমার একাকী সময়গুলোর এখন থেকে সাথী করতে একটা ফাজিল পোলারে যে আমায় হাসাতেও পারে আবার কান্নাও করাতে পারে। আই লাভ ইউ অভ্র। আমি নিজের কানকে এখন বিশ্বাসও করতে পারছি না। আর একবার বলো। আই লাভ ইউ অভ্র। আমি সাথে সাথে হাড়ুমুড়ে শুভ্রার সামনে বসে দ্রুত গতিতে শুভ্রাকে আমি আমার বুকে টেনে একটা বড় লম্বা শ্বাস ফেলে আই লাভ ইউ টু শুভ্রা। আমি ওর কাঁধে মাথা রেখে আছি আর আমি বুঝলাম আমার কাঁধে হালকা পানি পড়ছে। আমি শুভ্রাকে আমার চোখের সামনে এনে, কি হলো, কান্না করছো কেন? শুভ্রা ফুপিয়ে ফুপিয়ে, এতক্ষণ এতটা হারানোর ভয় ছিল না তোমায়, কিন্তু এখন তোমায় আপন করার পরই আরো কেমন হারানোর ভয়টা ধীরে ধীরে বাড়ছে। আমি শুভ্রার চোখের দিকে তাকিয়ে ওর চোখ দুটো মুছে, এই পাগলি, হারানোর ভয় মনে রেখো না। আজ থেকে এই বুকে শুধু শুভ্রা নামটাই থাকবে, অন্য কেউ না। এটা বলে আমি শুভ্রার নাকে নাক রেখে ঘষা দিলাম। আর আমার কথাতে শুভ্রা একটু খুশি হয়ে, কেউ থাকলে তোমায় কিন্তু আমি মেরে ফেলবো। হুম, পারবো না। আমি তোমায় কখনো হারাতে, তাই অন্যের নাম পসিবল না। তাই আবারও শুভ্রা আমায় খুব জোরে চেপে ধরলো। আমি কিছুক্ষণ পর ওকে ছাড়িয়ে নিলাম, বাট ও আমায় ছাড়তেই চাইছিল না। তার জন্য মহারানীর রাগ হইছে। আমি শুভ্রার পাশে পাশে হাঁটছি আর যতবারই ওর হাত ধরার ট্রাই করছি ততবারই আমার হাতে ও মারছে আর হাত সরিয়ে নিচ্ছে। উফ আল্লাহ, এই মাত্রই গার্লফ্রেন্ড হলো, এখনই এত রাগ, জানি না পরে কত হবে। এই শোনো না গো। চুপ। বাবু গো। এই আমি তোমার বাবু না। আচ্ছা বাবা, বাবু না, তুমি তো আমার বেবি নাকি? তাও না। ও আচ্ছা, আমার ভালোবাসা। এবার হুট করেই আমার সামনে দাঁড়িয়ে, কিসের ভালোবাসা? ও ভাই কি বলে, কিসের ভালোবাসা মানে? জি, কিসের ভালোবাসা? যে পোলা আমায় জড়িয়ে ধরে কিছুক্ষণ থাকতে পারে না সে আবার আমায় ভালোবাসে? ও ভাই, কিছুক্ষণ মানে শালা টানা 30 মিনিট জড়িয়ে ধরেছিল, সাথে সাথে আমি কান ধরে। আচ্ছা বাবা, এখন আসো জড়িয়ে ধরি। হ্যাঁ, এখন তো জড়িয়ে ধরবেই। তুমি এখানে তো আর কোনো মেয়ে নেই, আর ওখানে তো অনেক মেয়ে, তাই তো আমায় জোর করে ছাড়িয়ে দিলে। উফ আল্লাহ গো, কি বিপদে পড়লাম। উফ, আমার পাগলিটা বুঝি রাগ করেছে। ওখানে তো অনেক মানুষজন ছিল। সাথে সাথে শুভ্রা আমার জামার কলার ধরলো, তাও অনেক কষ্ট করে, কারণ আমি একটু লম্বা মানে, আর শুভ্রা একটু খাটো বা ছোট, আর তাই আমার পায়ের উপর পা দিয়ে আমার জামার কলার ধরেছে। উফ ভাই রে, লম্বার ছোট মেয়েদের গপ বানানোর একটা আলাদাই মজা। সেই আমার বুকের কাছে সব সময় থাকবে, হাঁটার সময়ও আর জড়িয়ে ধরার সময়ও। ভাইরে, ভাগ্য লাগে এমন গার্লফ্রেন্ড পেতে হলে। আর হ্যাঁ, শুভ্রা একটু গুলোমুলো টাইপের। হাই ভাই রে, এটা তো আমার জন্মগত ভালো লাগা। আমার চাই না কোনো ফিগারওয়ালা, আমার তো শুধু চাই গুলোমুলো টাইপের মেয়ে। গুলোমুলো মেয়েগুলো অতিরিক্ত কিউট হয়। শুভ্রা আবার রাগের লোক আমার চোখের দিকে ছড়ে, মানুষজন ছিল মানে? তুই কি রুমে আমায় ভালোবাসবি নাকি? আমাদের ভালোবাসা সবার সামনেই থাকবে। কেন?
কেন মানে? তুই অনেক ফ্ল্যাটিং বাজ। তুই কি মনে করেছিস আমি বিউটি পার্লারের ব্যাপারটা জানি না? হাই রে, সব শুনে ফেলেছে দেখছি। আমি তো শুধু তোমার একটু মজা করছিলাম আর কি। না, আর মজা করা যাবে না। তুমি কুত্তা, অনেক বড় হারামি, অনেক বড় ফ্ল্যাটিং বাজ। আমি চাই সব মেয়েরা জানুক শুধু তুই আমার আর আমি শুধু তোর। যদি অন্য কোনো মেয়ের দিকে তাকিয়েছিস না, কে আমি কেটে কুচি কুচি করে। হায় আল্লাহ, শেষ পর্যন্ত আমায় একটা মুটি মারবে? এই মুটি মানে? এই মুটিকেই বিয়ে করতে হবে, বুঝেছিস? পারবো না করতে, এত প্যারা দিলে। এই প্যারা মানে কি রে? তোকে না এই রোগা কাঞ্চির মতো শরীরকে মেরে ফাটিয়ে দেব। হুম, এত সহজ না। দেখাই যাবে। ওকে, হাতি। ভাই রে, সাথে সাথে আরেক মূর্তি নিয়ে নিল শুভ্রা। আরে ভাই, শুভ্রা একেবারে খুব মোটা নয়, একটু মোটা, এই আর কি। শুভ্রা আমার চোখের দিকে তাকিয়ে আমি কিন্তু তোকে মেরে ফেলবো। এটা বলেই কান্না শুরু করে দিল। এটা হলো রাগের কান্না। যখন মেয়েরা খুব রেগে যায় না, আর তার প্রিয় মানুষটার উপর আর কিছু রাগ দেখাতে পারে না, তখনই কান্না শুরু করে দেয়। শুভ্রা এবার আমার পায়ের উপর থেকে নেমে গেল। ও রাগ করে সরে দাঁড়ালো। আমি হাসতে হাসতে ওকে আমার বুকে জড়িয়ে নিলাম, আর শুভ্রা আমার বুকে ওর হাত দুটো রেখে। ছাড় আমায়, আমি তো হাতি। যা অন্যের কাছে যা, ছাড় বলছি। মেয়েটা খুব রেগে গেছে রে। আমি শুভ্রার মাথায় একটা কিস করে, ছাড়বো না তো, অনেক কষ্টে তোমায় এই বুকে পেয়েছি। এই বুক থেকে চলে গেলে যে আমার ভালোবাসার বাসিতে কোন রকম সরিয়ে আসবে না। এখনো শুভ্রা রেগে। এইসব কথা বলে তুমি কিন্তু আমার মন জয় করতে পারবে না, বলে দিলাম। আমি দুষ্টমি করে আরো ওকে কাছে টেনে নিয়ে ওর পিছনে হাত রাখলাম কোমরের উপর। আমি আর দিকে তাকিয়ে এক চোখ মেরে। তবে কি রাগ ভাঙাতে রাতে বাসায় তোমার যাওয়া লাগবে নাকি? সাথে সাথে শুভ্রের লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল আর হালকা রাগী ভয়েসে, মানে? মানে তোমার মন চুরি করতে। ইস, আমার তো মন চুরি হয়ে গেছে অভ্র বাবু। সাথে সাথে আমি চারিদিকে আশ্চর্য হয়ে তাকাচ্ছি যাতে শুভ্রা একটু হাসে। কই 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 রে, এই কে নিয়ে গেলি রে আমার ভালোবাসার মানুষের মন? শালা, তোকে যদি একবার পাই না, তোর ইঞ্জিনের সব মোবিল বের করে নেব। তখন আমিও দেখব তুই কিভাবে তোর ইঞ্জিন চালাস। সাথে সাথে শুভ্রা হেসে আমার বুকে কিল ঘষে মারতে মারতে। তুমি পারো বটে। এবার আমার জামার বোতামে হাত দিয়ে মাথা নিচু করে, আর আমি সামনের দিকে তাকিয়ে আছি। ওই দূরে কে যেন একজন বাইক নিয়ে আসছে। আরে ভাই, ওটা তো আমার বাসার বাইক। যাস শালা, আমাদের বাসার বাইক আবার কে নিয়ে আসবে? ও হবে হয়তো সেলিম আসছে। আমি ভয় পেলাম না, শুধু তাকিয়ে রইলাম। আরো কিছু কাছে আসতেই মাইরালা, এ মা গো, এ যে আব্বু। আমি শুভ্রাকে ছাড়ানোর ট্রাই করলে শুভ্রা আমাকে ছাড়তেই চাইলো না। আমার গলা দিয়ে এখন একটু জল নামবে না মনে হচ্ছে। আমি শুধু ঢুক গেছি। আব্বু সোজা আমাদের পিছনে দাঁড়ালো আর আমার দিকে কটাক্ষ দৃষ্টিতে শুধু জুতার দিকে দিকে তাকাচ্ছে। আমি আস্তে আস্তে, এই শুভ্রা, আব্বু। আব্বুকে আমি ম্যানেজ করে নেব। এই শুভ্রা, আব্বু। উফ, তুমি এখনো তোমার আব্বুকে ভয় পাও? সেদিন না বলেছিলে তোমার আব্বু তোমাকে দেখে ভয় পায়? আল্লাহ গো, আমাকে মেরেই ছাড়বে গো। আমি শুভ্রাকে, এই ছাড়ো, আমাদের পেছনে আমার আব্বু। সাথে সাথে শুভ্রা চমকে গিয়ে আমাকে ছেড়ে আর সাইডে মাথা নিচু করে দাঁড়িয়ে এলো। আব্বু আমার দিকে রাগী ষাঁড়ের মতো তাকিয়ে আছে। বাইরে চোখগুলা লাল হয়ে গেছে আব্বুর এখন। আজ আমার রক্ষা নেই গো আল্লাহ। আব্বু সোজা আমার কাছে এসে, তোকে কি এজন্য কলেজে পাঠাই? আমি আব্বুর দিকে তাকিয়ে দেখলাম এবার আব্বু পুরাই রেগে আগুন। আবার এদিকে যদি শুভ্রার সামনে আমায় জুতার বাড়ি দেয়, পুরাই প্রেস্টিজে পামসার হয়ে যাবে রে। ওয়েট, একটা আইডিয়া বের করা লাগবে। আইডিয়া, ইয়েস,
আমি এবার আব্বুর কাছে মাথা নিচু করে ভদ্রপোলার মতো গেলাম আর পায়ে হাত দিয়ে সালাম করলাম। আব্বু দেখে পুরাই অবাক, কারণ আমি ঈদের নামাজ আর বকরিদের নামাজ ছাড়া খুব একটা সালাম করি না। তার জন্যই আব্বু পুরাই অবাক হয়ে গেল। আমি আব্বুর সামনে মাথা নিচু করে, আব্বু সব দেখে ফেলেছো? আব্বু কটাক্তর দৃষ্টিতে। দেখার আর কি বাকি আছে শুনি? আমি এবার আব্বুর হাত ধরে, দেখে যখন ফেলেছো তাহলে আম্মুরে বলো না তো, না হলে তোমায় আর আমায় বাসা থেকে বের করে দেবে। আব্বু চিৎকার করে। হ্যাঁ, তোকে তো বের করে দেওয়ারই উচিত। এই এই, আমাকে কেন বের করবে শুনি? আমি আব্বুর সামনে মুচকি হেসে, তুমি আমারটা জানলে আমিও কিন্তু তোমার ওই পাশের বাসার আন্টির সাথে চোখ মারাটা বলে দিব। আব্বু এবার রাগ থামিয়ে আমার মাথায় হাত বোলাতে বোলাতে, ধুর, কি যে বলিস না, আমি তো তোর আম্মুর সামনে ভুলেও মুখ খুলবো না। ধন্যবাদ আব্বু। তা একটা কথা জিজ্ঞেস করবো? জি আব্বু। এটা কি আমার হবু বৌমা? আমি মাথা নিচে করে লজ্জা পেয়ে, জি আব্বু, এটাই তোমাদের হবু বৌমা। আমি এবার শুভ্রার দিকে তাকিয়ে, এই আসো আব্বুরে সালাম করো। শুভ্রা ছুটে এসে আব্বুকে সালাম করলো। আব্বু আমার আর শুভ্রার সামনেই। বৌমাকে আমার ঠিক পছন্দ হলো না। সাথে সাথে শুভ্রা রেগে আমাদের থেকে দূরে গিয়ে দাঁড়ালো। আমি আব্বুর উপর রেগে, কই আমারও তো পাশের বাসার আন্টিকে পছন্দ হয়নি কোনোদিনও, তবুও তো আমি তোমায় কিছু বলিনি। উফ, তুই থামবি? সব কথাতেই আমায় কেন জড়াস বলতো? দেখো তো আব্বু, তোমার কথা শুনে আমার হবু বউটা কেমন কষ্ট পেয়ে এক ধারে গিয়ে দাঁড়ায় আছে। এ তোর বউ মানে? বউ না তো কি, আমি তো ওই শুভ্রাকে বিয়ে করব। আর আমি না বিয়ের 1 বছর পরেই তোমাদের একটা নাতনি উপহার দেব। সাথে সাথে আব্বু যেন কেমন একটা পাগল হওয়ার মতো করে হাতের তালি বাজাতে বাজাতে, বাহ বাহ, এত দূর এগিয়ে গেছিস তাহলে? তোর লজ্জা করে না আমার সামনে এমন কথা বলতে? সেদিন তোমার সাথে একটা মুভি দেখেছিলাম না, সেখান থেকে শিখেছি, আর করনা হো তো ডরনা কিয়া। তার মানে তোকে পাশে বসে নিজেই দেখতে হবে, এবার কোনো মুভি নয়। আব্বু তুমি এখন এখানে কেন? না, আমি অফিস যাচ্ছিলাম। যাস শালা, এখন বাজে প্রায় 12টা, এখন অফিসে না না ডাল মে কুছ কালা হে। আব্বু তোমার বুঝি 12টায় অফিস? ওয়েট, আম্মুরে কল দিয়ে জিজ্ঞাসা করি তো, তোমার কবে থেকে শিফট চেঞ্জ হলো? এ না না না, আমার বাপ কেন আমার বাগিনের মুখে ঠেলছিস? 100 বার ঠেলবো। তুমি আমার আম্মুকে এভাবে ধোকা দিবে কেন? দেখ, ভালো হচ্ছে না কিন্তু। এটা বলেই আব্বু বাইক নিয়ে বেরিয়ে গেল সাথে সাথে, কারণ আব্বু আমার সাথে কখনোই পারে না কথাতে। আমি এবার শুভ্রার কাছে যেতেই শুভ্রা আমার থেকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইল। আমি শুভ্রার হাত ধরে আমার দিকে টানতে চাইলেও ও আর ফিরে তাকাচ্ছে না। আমি নিরুপায় হয়ে শুভ্রার সামনে গিয়ে, এই কি হলো? কি হলো মানে? তোমার আব্বুর তো আমায় পছন্দ না, সো আমার সাথে কোনো রকম আর যোগাযোগ করার ট্রাই করবে না। আব্বু তো মজা করে বলেছে। আর হ্যাঁ, অক্সিজেন ছাড়া কি কোনো মানুষ বেঁচে থাকে বলো? আর আমি তো তোমায় ভালোবাসি, এই মন কোঠরে রেখে যত্ন করার ওয়াদা করেছি, তাহলে আমি কিভাবে বাঁচবো বলো? কেন হসপিটালে যাবে এবার থেকে? ঠিক ঠিক ঠিক, আমার তো মনেই ছিল ওখানেও মেয়ে থাকে, ওদের দেখেই একটু অক্সিজেন নিয়ে নিব। ভাইরে, শুভ্রা আরো রেগে আগুন হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি, কারণ ওর একটা হাতের আঙ্গুল দিয়ে আর একটা হাতের আঙ্গুলগুলো জোরে জোরে ঘষছে। যা পারো করো, আমায় কেন জ্বালাচ্ছ শুনি? তোমায় যে খুব ভালোবাসি তাই। ভালোবাসলে অন্য কোনো মেয়ের নাম মুখেই আনতে না। তাই আমি তো মেয়ের নাম আনি নাই, শুধু বলেছি মেয়ে। ভালো, যাও, এখন আমার ভালো লাগছে না। ওকে। এটা বলে আমি কিছু দূরে আসতেই শুভ্রা ছুটে এসে আমার সামনে দাঁড়িয়ে রেগে হাঁপাতে হাঁপাতে, ওই কুত্তা, কি? তুই চলে এলি কেন ওখান থেকে? তুমি তো আসতে বললে। কুত্তা, আমি বললেই আসতে হবে? আমি ভদ্রপোলা, সব কথা শুনি। সাথে সাথে আমার পায়ের উপর আবার পা দিয়ে আমার জামার কলার ধরে। এই, আমি কি তোর উপর একটু অভিমান রাগ করতে পারি না? অবশ্যই করতে পারো, সেই অধিকার তো কবে দিয়েছি তোমায়।
তাহলে কুত্তা তুই আমাকে ওখানে একা ছেড়ে এলি কেন? আমি চাইছিলাম তুমিও এসে আমায় আরো একটু রাগ দেখাও, আরো একটু অভিমান করো। তোমার রাগী মায়াবতী মুখটা যে আমার ভীষণ প্রিয়। সাথে সাথে শুভ্রা আমার নাকটা টিপে। কুত্তা, তাই বলে আমার মনে কষ্ট দিবি? কই, কোথায় কষ্ট দিলাম? এই যে বুকের বাম পাশে, তোমার জন্য কতখানি কষ্ট পাচ্ছে। কই দেখি তো কতটা কষ্ট পাচ্ছ। এটা বলে আমি হাত দিতে যাব, ঠিক তখনই শুভ্রা আমার হাতের উপর একটা মেরে। যা হবে বিয়ের পর, এখন দুষ্টুমি করবে না। দুষ্টুমি তো করছি না, শুধুমাত্র তোমার বুকের কতখানি কষ্ট আছে সেটা ফিল করতাম আমার ভালোবাসা দিয়ে। এবার আমি ওর বুকের কাছে কান রাখলাম, শুভ্রাকে জড়িয়ে ধরে। শুভ্রার হার্টবিট এখন নর্মাল থেকে আরো কেমন জুড়ে জুড়ে চলছে। শুনতে পাচ্ছি কেউ যেন আমায় ডাকছে ওর মন থেকে, বারে বারে বলছে, অভ্র আরো বেশি ভালোবাসা চাই, আরো বেশি ভালোবাসা চাই আমার। আমি চোখ বন্ধ করে আছি। শুভ্রা কেমন যেন কাঁপছে। শুভ্রাও এক সময়ে আমায় জোর করে চেপে ধরেছে। কিছুক্ষণ পরে শুভ্রা আমায় ঠেলে সরিয়ে দিয়ে বুকে হাত রাখলো। কি হলো? শুভ্রার চোখের কোণে পানি দেখতে পেলাম এবং শুভ্রার ঠোঁটের কোণে একটা মুচকি হাসি রেখে, কিচ্ছু না অভ্র, আমি বাসায় যাচ্ছি, বাই। এটা বলেই শুভ্রা আমার থেকে দূরে চলে গেল। আমি মাথায় মাথায় হাত দিয়ে মাথা চুলকাতে চুলকাতে ভাবছি, যা শালা, কি হলো রে ভাই যে চলে গেল। আমি সোজা বাসায় গিয়ে লাঞ্চ সেরে শুয়ে আছি। ফোনে তোলা ওর সাথে সেলফিগুলো দেখছি আর মনে মনে ওকে হাজারো স্বপ্নের সমুদ্রে ভেসে যাচ্ছি। কেউ এতটাও কি আপন হতে পারে যেমনটা ওকে আমি আপন করে ফেলেছি। ও হাসলে মনে হয় আমার আকাশটা হেসে ওঠে। ওর রাগের লোকটাই যে মায়াবী এক ঝলক। তোর আমার বড় প্রিয় গুলোগুলো ফর্সাকালের যে টোলটা, সেটাও আমার বরাবর ওকে ভালোবাসিয়ে দেয় কোনো এক রূপের পরী। সে এক আমার স্বপ্নে দেখা কোনো এক পরী। পরীর ঠোঁটের মিষ্টি হাসিটা বারে বার আমায় পাগল করে দেয়। চাই আমি ওই পরীটাকে নিজের মতো করে পেতে। চাই ওকে নিজে আমি হাজারো ভালোবাসায় ইট দিয়ে আমার মনে একটা ছোট্ট রাজপ্রাসাদ বানাতে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। বিকেলে ঘুম থেকে উঠে শীতলের দোকানে গেলাম। শীতল হলো সেই মানুষ যার হাতের চা খেলে পুরাই মন প্রাণ শান্তি। কোনো একদিন আমার প্রোফাইলেতে ওর দোকানের পিক তুলে পোস্ট দেব, দেখে নিয়েন। বাইরের মাচাটাতে গিয়ে বসলাম। সব আস্তে আস্তে ছুটিয়া ফ্রেন্ডগুলো ছুটে গেল। সেলিম এখানে নেই, সে এখন বিদেশ গেছে 4 দিন আগেই। চুপচাপ বসে আছি পা হাত জড়ো করে। রাস্তায় আজ দেখি প্রচুর কাপলের ভিড়। চায়ের চুমুক দিচ্ছি আর মাঝে মাঝে সিগারেটকেও আমার ঠোঁটে আলতো ছোঁয়ার স্পর্শ করিয়ে তার অনুভব করছি। সব শালার রাস্তা দিয়ে হাঁ করে তাকিয়ে তাকিয়ে মেয়ে দেখছে। অবশ্য আমিও দেখছি। ভাই যে যাই বলুক, পোলাদের জন্মগত অধিকার মেয়ে দেখার, তবে বাজে মন্তব্য করাটা খুবই একটা জঘন্য ব্যাপার। আর আমরা সেটা করছি না, আর করিও না কখনো। তার মধ্যেই একটা মেয়েকে আমি লক্ষ্য করতেই, আরে এ তো শুভ্রা। আব্বুর বাইকে বসে কোথাও যেন গিয়েছিল। আমাকে দেখতেই শুভ্রা আমার দিকে আঙ্গুল দিয়ে রাগী লুক দিয়ে ইশারা করলো। বসে বসে মেয়ে দেখা হচ্ছে, ওইদিকে ঘুরে বসো। ভাই রে, এ কোথা থেকে এলো? আমি জলদি ঘুরে বসলাম। সবাই আমার দিকে তাকাচ্ছে। রোমান আমার জামার কলার ধরে। এই মেয়েটা কে রে? আমি কিভাবে জানবো? জানবি মানে? ওই মেয়ে তোকে ইশারা করলো কেন? কেন আবার আমি কিভাবে জানবো? শালাদের বললেই ওদের আবার ট্রিট চাই। এখন টাকা পয়সাও নাই, আর এরা এতই চুতিয়া যে বাসায় গিয়ে বলতেও থামবে না। আবার আম্মু জানলে তো আমার খবর আছে। কিভাবে জানবি মানে? আমরা দুজনেও তো আসছি, আমাদের ইশারা করলো না তো? হ্যাঁ তো, আমরা এত হ্যান্ডসাম গুড লুক, কই আমাদের কিছু করলো না, আর তোর মতো ফ্লাটিং বাসকে ইশারা করবে? নিশ্চয়ই কোনো গাপলা আছে মাম্মা। ধুর শালা, গুড লুক আর হ্যান্ডসাম থাকলেই সবকিছু হয় না রে, একটা এক্সট্রা ভাব লাগে ভাই এসবে। এটা বলে আমি কলারটা তুলে স্টাইল দিয়ে দাঁড়াতেই, আইসে রে, একেই তো হিরো আলমের পাতানো ভাই। দেখ ভাই,
এভাবে বললে কিন্তু তোদের খবর আছে। কি খবর শুনি? তোর আবু প্রিয়ার কানে ওই তোমার আরেক যে আনু আছে না, তার কথা। এটা শুনেই রোমান তার সাইডে চলে গেল, কারণ রোমান সীমাকে প্রচুর ভালোবাসে আর রোমানও। তবু ওর স্বভাব খারাপ, একটাই হবে না, ওর আরো লাগবে। আরো প্রিয়াকেও ছাড়তে পারবে না। ওদের রিলেশন প্রায় 6 বছরের। আগেও অনেকবার ব্রেকআপ হয়েছে ওদের, কিন্তু ওরা কখনো একে অপরকে ছেড়ে যায়নি। আর এখন তো দিনে প্রায় 10 বার ব্রেকআপ হয়। আর এদিকে সিয়ামের মাথায় আমি হাত দিয়ে, এই যে হারামি, তুই যে তোর ফোনটা আমার মাঝে মাঝে দিয়ে বলিস, অভ্র আমার গার্লফ্রেন্ডের সাথে একটু ফ্লার্টিং করে আমায় তুই ওর কাছে একটু হিরো বানিয়ে দে না, আমায় একটু রোমান্টিক পোলা বানিয়ে দে না। সে আমার কলেজেই পড়ে, বেশি ভাটালে আমি বলে দিব কিন্তু। এবার রোমান আর সিয়াম একসাথে। দেখ তো, আমাদেরও সময় আসবে। ওকে মামা। এই শীতলদা, আমার চা সিগারেটটা আজ এদের দেন। এটা শুনেই রোমান আর সিয়াম, এই আমরা কি তোর আব্বু নাকি? না রে বাবু, আমি তোদের আব্বু। এটা বলে আমি মানে মানে কেটে পড়লাম, নয়তো আমায় ধরে আজ পেটাবে। সন্ধ্যার দিকে বসে আছি রুমে, হঠাৎ দেখি শুভ্রা ফোন দিয়ে, এই ফ্রি আছো? আমি তো তোমার জন্য এনি টাইমই ফ্রি। ওকে, তো আজ চলে আসো আমার বাসায়। আব্বু আম্মু কেউ নেই। হাই হাই, এত সুযোগ? তার মানে আজ হবে? কেন, লুডো খেলতে নাকি? দুষ্টুমি নয়, জলদি আসবে কিন্তু। রাখলাম, আর আমি লোকেশন সেন্ড করছি। এটা বলেই রেখে দিল। হাই, আজ প্রথম গার্লফ্রেন্ডের বাসায়, তাও আবার রাতে। ইস, হাই, একটা আলাদা ফিলিংস সেরে। রাতে ডিনার সেরেই আমি ড্রেস চেঞ্জ করতে এলাম। শালা আধা ঘন্টা ধরে ড্রেস পরেই যাচ্ছি, বাট একটাও পছন্দ হচ্ছে না। অবশেষে একটা ড্রেস পরে বডি স্প্রে হাতে নিয়ে খুশির ঝলকে দিলাম পোড়ায় বডি স্প্রে শেষ করে। সবই তো হলো, বাট বাইকের চাবি তো আব্বুর কাছে। আব্বু এখন ড্রয়িং রুমে বসে আছে। আমি আব্বুর কাছে আসতেই আব্বুর নাকে হাত চাপা দিয়ে, এই এই দূরশোনার আমি, কি স্মেল! আর এত রাতে এত শ্বাস কিসের? আমি আব্বুর দিকে মিটমিট করে তাকিয়ে, আব্বু বলছি বাইকের চাবিটা দাও না, পার্টি আছে। না না, হবে না, এত রাতে বাইকে, আবার বাইক তোকে? তুই খুব জোরে বাইক চালাস, না কাল নেবি। আমি আব্বুর পা ধরে, প্লিজ আব্বু, আমি আস্তে চালাবো, কথা দিলাম। আচ্ছা, রাস্তার চারপাশে খেয়াল করে ড্রাইভ করবি কিন্তু। আমি বাইক নিয়ে রাস্তায় বের হতেই, উফ আল্লাহ গো, বাইরে যে খুব শীত, তবুও কিছু করার নেই। শীতে গেলে তো ওখানে শুভ্রা আছে আমার গরম করার জন্য। আমি সোজা শুভ্রার দেওয়া লোকেশন মতো পৌঁছে গেলাম। বাসার সামনে দাঁড়িয়ে বাইক স্ট্যান্ড করতেই দেখলাম একটা হেভি সুন্দর বাসা। এটাই মনে হয় শুভ্রার বাসা। শ্বশুর মনে হচ্ছে হেভি মালদার পার্টি। যাক, জামাই তো আমি নাকি। আমি এবার বাসায় কলিং বেলে হাত দিলাম, সাথে সাথে শুভ্রা দরজাটা খুলে দিল। তাড়াতাড়ি খুললো দরজাটা, মনে হয় শুভ্রা দরজার সাইডেই ছিল। আমি শুভ্রাকে দেখে থর থর করে কাঁপা শুরু করলাম, যাতে শুভ্রাকে জড়িয়ে ধরতে পারি। শুভ্রা আমায় কাঁপতে দেখে, এই বাইরে তো অনেক শীত, জলদি ভেতরে আসো। জি, খুব শীত গো। আমি ভেতরে ঢুকতেই শুভ্রার দরজা বন্ধ করতেই আমি শুভ্রাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। আহ, কি যে সুখ! বাবু, দুষ্টুমি করবে না একদম, ছাড়ো। উফ, দোষটা আমি কই করলাম? আমি তো আমার গরম করছি। মানে? তুমি তো আমার হিটার আর আমি তোমার পানি। দুজনে মিলে গেলে একটা বাসর রাতের কাহিনী। শুভ্রা আমার গাল টেনে, উহ, পিচ্ছি পণ্ডিত মহাশয়, ওটা তো হচ্ছে না। যা শালা, তার মানে এত দূর আমি শীতে যে এলাম সেটা পুরাই বেকার। শুভ্রা এবার আমায় ছাড়িয়ে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। এই, কোথায় নিয়ে যাচ্ছ? ডিনার করবে না? হাই আল্লাহ, আমি ডিনার করব কিভাবে? আমি তো এই বাসা থেকে ডিনার সেরে আসছি। যদি শুভ্রাকে মানা করি তাহলে শুভ্রা মনে কষ্ট পাবে। এবার আমায় খাবার টেবিলে বসিয়ে দিয়ে, ওয়েট, আমি খাবার আনছি। আচ্ছা। শুভ্রা দেখে একটা প্লেটে খাবার সাজাচ্ছে।
এই, তোমার প্লেট কোথায়? তুমি খাবে না? ওই হাদারাম, তুমি বুঝি জানো না বর বউ এক প্লেটেই খাবার খায়? তাই নাকি? জি। খাবার খাওয়ার শেষে মিষ্টি মুখ করাবে তো? ফ্রিজে আছে অনেক। ফ্রিজের নয় তো? তবে আমি তো তোমার ঠোঁটের হালকা মিষ্টির ছোঁয়া পেতে চাই, যা পৃথিবীর সব মিষ্টিকে হার মানাবে। তাই? এবার শুভ্রা হেসে আমার কোলে বসলো। আল্লাহ গো, আমার মনে হয় আমার সব কলকবজা ভেঙে গেল রে। আমার তো এই শরীর, তারপর আবার শুভ্রা, তবুও ভালোবাসার বাসায় কিছুই মনে হচ্ছে না। শুভ্রা এবার আমার মুখের দিকে খাবার তুলে দিচ্ছে। আমি শুধু শুভ্রার দিকে তাকিয়ে আছি। শুভ্রা হেসে হেসে, ওই কি হলো? হুম, কিছু না। তো খাও। আমার তো ভাই খেতে ইচ্ছেই করছে না। ওকে, এবার আমার মুখে খাবার তুলে দিয়ে, অভ্র বাবু জানো তো, কি? আমি তোমায় প্রতিদিন এইভাবেই খাবার খাওয়াবো, আর আমাকেও কিন্তু খাওয়াবা, ওকে? আমি দুষ্টুমি করে তোমার মতো মোটকোকে আমি আবার কোলে? পাগল নাকি? এটা শুনে শুভ্রার চোখের কোণে হালকা পানি এসে গেল। হয়তো আমার কথায় কষ্ট পেয়েছে। অভ্র, আমি কি সত্যিই মোটা? আমি শুভ্রার মাথায় চুলে হাত দিয়ে, ধুর পাগলি, আমি তো মজা করলাম। তুমি তো গুলুমুলু, যে আমার ভীষণ পছন্দ। না অভ্র, আমার যেন মনে হয় আমি অনেক মোটা, তাই তুমি আমায় এভাবে বলো। ভালোবাসার মানুষকে মোটু বলবো না কাকে বলবো বলো? তুমি তো আমার সব। এই, খেয়েছো তুমি? না। আমি সাথে সাথে হাত ধুয়ে খাবার তুলে আমার হাতে, এই নাও, খেয়ে নাও বাবু। শুভ্রা এখনো অভিমান করে আছে, আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। বাবু গো, খেয়ে নাও আমার লক্ষ্মীটা। আমি খাবো না। কেন খাবে না শুনি? খিদে নেই। তুমি না খেলে যে আমার খুব খারাপ লাগবে, তা কি তুমি চাও? জানি না। আমি এবার শুভ্রার বুকে মাথা রেখে, বাবু প্লিজ। না, তুমি অনেক বাজে। ওকে বাবা, আমি অনেক বাজে, এবার তো খাও। খাবো না। না খেলে কিন্তু আমি চলে যাব বাসায়। না। আল্লাহ গো, দেখছেন তো গার্লফ্রেন্ডের কি প্যারা। শালা সিঙ্গেল থাকতেও কষ্ট লাগে, মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করি, আবার রিলেশনে গিয়েও মনে হয় নিজের গলাটা নিজেই টিপে মেরে ফেলে। কোথাও শোক নাই রে ভাই, কোথাও নাই। তাহলে খাবার খাও। এটা বলে আমি আবারও ওর মুখের দিকে হাত এগিয়ে নিয়ে গেলাম। শুভ্রা গোমরা মুখে খাবার খেয়ে নিতে চিবাতে চিবাতে, ওই তরকারিটা কিন্তু বেশ হয়েছে, ওটা এরপরে দেব। আমি তো শুনেই অবাক। এই বলল খিদে নেই, আবার এখনই নিজেই খাবার চাইছে। ওকে বাবু, এবার ওকে খাইয়ে দিলাম, আর শুভ্র আমাকে খাইয়ে দিয়েছে। শালা গুজে গুজে খাইয়েছে। খাবো না যত বলছি তত রকম নানা রকম বাহানা বানিয়ে ঝগড়া শুরু করে দিয়েছে। খাওয়া শেষে শুভ্র এবার আমায় বাসাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। পুরো বাসাটা পুরোটাই ঘোরানো শেষ। আমি শেষে একটু মজা করি, আচ্ছা শুভ্রা, তোমার আব্বুর লকারটা কোথায় বলো তো? কেন, আব্বুর রুমেই আছে। তুমি কি করবে ওটা দেখে? না মানে দেখতাম আর কি। শ্বশুরের তো একটাই মেয়ে, আর শ্বশুর চলে গেলে তো সব আমারই, বুঝতেই তো পারছো। শুভ্রা আমার দিকে রাগী লোক দিয়ে, চলে গেলে মানে? না না, মানে চলে যাওয়া মানে ওই যে চাঁদের দেশে যাওয়া। এই কুত্তা, একদম কিচ্ছু পাবে না আমার বাসা থেকে। ওমা, জামাইকে কিছু দেবে না? এটা আবার কোন দেশের রীতি? শুভ্রা এবার হেসে, জি দেবে তো। আমি জানি তো, আমার শ্বশুর বলে কথা, আর আমায় কিছু দেবে না? আমি কত স্মার্ট পোলা একটা। তা কি কি দেবে শুনি? হাতে একটা ভাঙা হারিকেন আর একটা দেশলাই বাক্স। ওম্মা, এই ভাঙা হেরিকেন দিয়ে কি তোমার আমার ভবিষ্যৎ দেখবো নাকি? শালা শ্বশুর কিপটা। ওই, আমার আব্বু একদম কিপটে নয়। জানি তো, হার কিপটে। দেখো, বেশি বেশি কিন্তু হয়ে যাচ্ছে। ওকে ওকে, কুল কুল। এই চলো না, বেডরুমে যাই। না, একটু পর। আর আমার কিছুতেই তর সইছে না তো। মানে কি? ভাইরে, শুভ্রা কেন এত রেগে যায় আমি বুঝতে পারি না। না না না, মানে
আমার তো খুব পাচ্ছে তাই। ওকে চলো। রুমেতে গেলাম। আমি বিছানায় উঠে এক পাশে শুয়ে পড়লাম। শুভ্রা এটা দেখে আমার পাশে বসলো আর মাথায় হাত বুলাতে বুলাতে, এই তুমি এখানেই ঘুমিয়ে যাবে বুঝি? জি। তাহলে আমার বাসায় কি করতে এসছো শুনি? মা, তুমি তো আসতে বললে আমায়। আসতে বলেছি, বাট ঘুমাতে আসতে বলিনি তো। আচ্ছা বাবা, ঘুমাবো না কি করব বলো? শুভ্রা আবার লজ্জা পেয়ে আমার নিচু করে ওর চুলগুলো ঠিক করে, গল্পের বাসায় এসে কি করে লোক শুনি? গল্প, চলো গল্প করি। শুভ্রার লজ্জা পেয়ে, কুত্তা, গল্প নয়। তবে কি? জানি না তো। এটা বলেই আমার পাশে এসে শুয়ে পড়ল। আমার দিকে মুখ রেখে মাথা নিচু করে আছে আর নিজেই লজ্জা পাচ্ছে। আমি শুভ্রার খুব ক্লোজে যেতেই শুভ্রা সরিয়ে গেল। আমি আরো কাছে গেলাম ওর, আর তাতে শুভ্রা আমার দিকে তাকিয়ে, আর দুষ্টুমি নয় কিন্তু। হুম, আমি তো আজ দুষ্টুমি করবই। এটা বলতেই শুভ্রা ওর দুটো হাত ওর মুখে ঢাকা দিয়ে, প্লিজ বাবু, যা দুষ্টুমি করবে সব বিয়ের পর। ধুর পাগলি, আগের থেকে ট্রায়াল করে রাখলে বেশি মজা, বোঝো না কেন? প্লিজ অব্র। কেন, কি প্রবলেম তোমার? কিছু প্রবলেম নয়, আমার খুব ভয় লাগছে। উফ আল্লাহ। ওকে, তাহলে সব বিয়ের পরেই হবে। এটা শোনা মাত্রই শুভ্রা খুশিতে আমাকে জড়িয়ে আমার গালে কিস দিয়ে, থ্যাঙ্কস। এটা বলে ওর আমার বুকে মাথা রেখে জোরে জোরে শ্বাস নিচ্ছে আর মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে কি যেন একটা ভাবছে। চোখ বন্ধ করে আছি ওকে আমার বুকে নিয়ে। কিছুক্ষণ পর শুভ্রা আমার বুক থেকে মাথা নিয়ে উঠে গেল। আমি চোখ বন্ধ করেই আছি। 2 মিনিট পর শুভ্রা আমার পেটের উপরে চেপে বসলো। আমি হেসে হেসে চোখ বন্ধ করেই, ওই লাগছে তো পেটে। তো তোর নামও? ওহ, আজ তো নামা যাবেই না। তাহলে সারা রাত ওখানেই চেপে বসে থাকো। শুভ্রা হেসে, কলমের কালি তো আর সকালে বের হবে না, তাই সারা রাত চেপে বসে থাকতে হবে না। শালা কি যে দোস্ত মেয়ে রে ভাই। এই কলমের কালি মানে? ও এবার আমার মুখের কাছে ওর চুলগুলো এনে বিছিয়ে দিয়ে, তোমায় কি সব বলা লাগবে নাকি? বলো। জানি না। ও আচ্ছা, এখন তো আমায় ঘুমাতে দাও, কাল সকালে উঠতে হবে, ক্লাস আছে তো। ওহ লাট সাহেব, এখন তো ঘুমানো হচ্ছে না। কি করবো শুনি এত রাত জেগে? যেটা বড় বউ করে। ঝগড়া? উফ আল্লাহ, এত রাতে আমি ঝগড়া করতে পারবো না। শুভ্রা রেগে গিয়ে, ঝগড়া নয়, যেটা বড় বউ বাসরাতে করে। ও আলাপ, ওটা তো অনেক আগেই হয়েছে। এই তুমি বোঝো না কেন? কি বুঝবো? কুত্তা, আমি বলতে চাইছি যেটা বয়ফ্রেন্ড জিএফ ভ্যালেন্টাইন ডে দিনে করে। ও প্রপোজ, সেটা তো করেছি, আবার কাল করব। কুত্তা, বিলাই, হারামি। কি হলো আবার? ওই যে ওটা। আমি কিন্তু এতক্ষণ ওকে রাগাচ্ছিলাম, আমি সব বুঝে গেছি। আর পাঠক ভাইয়ারা আপনারাও হয়তো বুঝে গেছেন কোনটা, মানে সেটা। শুভ্রা লজ্জা পেয়ে, জি। তা আমার রাউটারে এখন রিচার্জ নেই, সো তোমার ওয়াইফাই তো কানেক্ট হবে না। আমি করে নেব রিচার্জ। ইস, খুব শখ। আমার শখের জিনিসটা তোমায় দিলে যদি তুমি না ফেরাও? তো তোমার মানেই তো আমার, সো না দিতেও তো পারি। এমা, এটা কেমন কথা? তাহলে আমার সব কাজ কিভাবে করব শুনি? অন্য রাইটার লাগিয়ে। ইস, আমি বাবা প্লাস্টিক সার্জারি করতে পারবো না। তাই চলো চলো, রাউটারে রিচার্জ করো জলদি, নয়তো তোমার ওয়াইফাই কানেক্ট হলেও স্পিডে কিন্তু চলবে না। এই তুমি চুপ করবে এবার। দেখো না, তোমার পাঠক ভাইয়ারা আছে, লজ্জা তো করো একটু। তাই তো ভাই ভাই, আপনারা এবার যান, বাসর রাত পর্যন্ত এগোলাম না, কারণ আমাদের পড়াশোনা এখনো বাকি আছে। আর লেখক পিচ্চি পণ্ডিতের নাকি এই গল্পটা লিখতে তেমন আর ভালো লাগছে না, তাই এখানে গল্পটা শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই। শালা, আজ লেখক নিজে সিঙ্গেল বলে আমার আর শুভ্রার রোমান্টিক সিনগুলো লিখলো না। এটা কেমন বিচার ভাই? জাতি কি
পিচ্চি পণ্ডিতকে মেনে নেবে? হুম হুম।